নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো হানাবাড়ি আর আমি ঋদ্ধি রয়েছি তোমাদের সঙ্গে। বিভিন্ন স্বাদের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার আমার গল্পবাড়ি হানাবাড়ি। আর তোমাদের নির্বাচন অনুযায়ী হানাবাড়ি এখন শুধু ভূতুর নয়, মাঝে মাঝেও অদ্ভুতও ঘটবে। তো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাইকে ভালো রেখেছো। আজ তোমাদের সামনে নিয়ে এলাম তোমাদেরই কথা মতো একটি ভয়ঙ্কর সাসপেন্স থ্রিলিং সাইফাই গল্প। আজকের গল্প স্বনামধন্য লেখক শ্রী আবির গুপ্তর কলমে ডক্টর দেব সিরিজের প্রথম গল্প ইটির নীল আতঙ্ক, একটি ভয়ঙ্কর থ্রিলিং সাইফাই গল্প। এই গল্পটি নেওয়া হয়েছে ডক্টর দেবের রোমাঞ্চকর অভিযান সমগ্র থেকে। আজকে গল্প পাঠে ব্রতদীপ এবং সায়ন্তন, আর ডক্টর দেবের চরিত্রে নীল। তাই আর দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক। আর এই গল্পের শেষেও রয়েছে একটি প্রশ্ন। আশা করি তোমরা গল্পটা মন দিয়ে শুনবে এবং গল্পের প্রশ্নের উত্তরও তোমরা দেবে। তাই আর দেরি না করে শুরু করছি আজকের গল্প। গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। ডক্টর নীলকণ্ঠ হাজরা একটু পাগলাটে ধরনের। ওর বাবা ঠাকুরদার অগাধ সম্পত্তি ছিল। পৈতৃক সূত্রে বারুইপুরে বেশ কয়েক বিঘা জমিসহ একটি বাড়িও পেয়েছেন। টাকা পয়সার অভাব নেই। পদার্থবিজ্ঞানে ডক্টরেট করার পর কোনো রকম চাকরি বা অধ্যাপনার মধ্যে না গিয়ে নিজের বাড়িতে একাই থাকেন। বাড়িটাকে গবেষণাগার বানিয়েছেন। নানা রকম বিষয় নিয়ে গবেষণা করেন। পাড়ার লোকেরা বলে পাগলা বৈজ্ঞানিক। ওর সঙ্গে ঠিক কি সূত্রে আলাপ তা এখন আমার মনে নেই। যতদূর মনে পড়ছে সালটা ছিল 1998 বা 1999। হঠাৎ ওর সঙ্গে যাদবপুর অঞ্চলে দেখা। দেখেই দৌড়ে এলেন। এ কথা সে কথার পর নিজে থেকেই জানালেন উনি নাকি একটা দারুণ যন্ত্র আবিষ্কার করতে চলেছেন। শুনে হাসি পেল। পাগলা বৈজ্ঞানিকের পাগলামো শোনার মতো সময় তখন ছিল না, তাই একটা অজুহাত দেখিয়ে কেটে পড়লাম। এরপর বেশ কিছুদিন কোনো খোঁজ খবর নেই। হঠাৎ একদিন সকালে ডক্টর হাজরার ফোন, উল্লসিত গলা। ফোনেই চিৎকার করে জানালেন উনি নাকি টাইম মেশিন আবিষ্কার করেছেন। তারিখটা মনে আছে এই কারণে যে ওই দিনটা ছিল একটি বিশেষ দিন, 2000 সালের 26শে জানুয়ারি। হাসি পেলেও সেটা ওকে বুঝতে দিলাম না। এরপর নানান কাজের ঝামেলায় ওর কথা ভুলেই গিয়েছিলাম। অগস্ট মাসের মাঝামাঝি একটা কাজে বারুইপুর যেতে হলো। ডক্টর হাজরার বাড়িতে চলে গেলাম। আশ্চর্য হয়ে শুনলাম ডক্টর হাজরা নাকি মাসখানেক আগে ল্যাব থেকে নিজেই কোথাও চলে গিয়েছেন। চাকরকে বলে গেছেন ওর খোঁজ না করতে, সময় হলেই নাকি ফেরত আসবেন। পাগলের পাগলামো। এরপর মাস দুয়েক বাদে দুর্গাপুজোর সময়, সম্ভবত সপ্তমীর দিন সকালে কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখি ডক্টর হাজরা। ঘরে ঢুকে ঝপাস করে সোফায় বসে পকেট থেকে ছোট্ট একটা অদ্ভুত দেখতে দেশলাই বাক্সের মতন বার করে আমার হাতে গুঁজে দিয়ে বললেন, তুমি তো লেখো টেখো, এটা রাখো। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি? ডক্টর দেবের ডায়েরি। ডক্টর দেব? সে আবার কে? একজন বিজ্ঞানী, তবে এখনকার নয়, ভবিষ্যতের। এরপর প্রশ্ন করে যা বুঝলাম তাতে আমার মাথা বেশ গুলিয়ে গেল। সত্যি মিথ্যা না পাগলের প্রলাপ কিছুই বুঝতে পারছিলাম না। যা ওর কাছে শুনলাম তাই একটু গুছিয়ে লেখার চেষ্টা করছি। ডক্টর হাজরা টাইম মেশিন আবিষ্কার করেছেন। ওর মেশিনে একটাই ত্রুটি, হয় এই 100 বছর ভবিষ্যতে যাওয়া যাবে, নয়তো 100 বছর অতীতে। উনি প্রথমে 100 বছর আগে গেলেন, অর্থাৎ ওর মেশিনে পৌঁছলেন 2100 সালে। 2100 সালের কলকাতার মানুষজনের যে বর্ণনা দিচ্ছিলেন তা আমার মনে হচ্ছিল গাঁজা খেয়ে নেশার ঘরে দেখেছেন। ওই সময় কলকাতার 100 বছর বয়স্ক এক বৃদ্ধ বৈজ্ঞানিকের সঙ্গে ওর পরিচয় হয়। ভদ্রলোককে দেখতে নাকি 50-55 বছর বয়স্ক মানুষের মতো। সেটা নাকি ওর আবিষ্কৃত ওষুধের জন্যই সম্ভব হয়েছে। 2000 সালের মানুষ শুনে ডক্টর হাজরাকে উনি জানান ওর জন্মও 2000 সালে। উনি স্বেচ্ছা মৃত্যু নিতে চান। ডক্টর হাজরাকে এই ছোট্ট বাক্সটা দিয়ে বলেন,
এটা নাকি ওর ডায়েরি। এতে ওর সব রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযান লেখা আছে। শুধু তাই নয়, নিজের জীবনের প্রথম দিককার বেশ কিছু ঘটনার কথাও নাকি ওকে বলেন। ওর কয়েকজন বন্ধুর নাম শুধু নয়, ডক্টরেট ডিগ্রি পাওয়ার গল্পও করেন। মুখে যে কথাগুলি তিনি ডক্টর হাজরাকে বলেছিলেন সেগুলো ডায়েরিতে লেখা নেই, এটাও তিনি জানিয়ে দেন। তাঁর প্রথম রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযানের ভূমিকা হিসেবে ওর মুখে বলা কথাগুলো নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর ডক্টর হাজরা টাইম মেশিনে 2000 সালে ফেরত এসে ওই ডায়েরি অর্থাৎ ছোট্ট প্রজেক্টর কাম কম্পিউটার থেকে ডায়েরি সব পাতা পড়ে ফেলেন এবং আমার জন্য তা কপিও করে এনেছেন। ছোট্ট ডায়েরিটা সঙ্গে এনেছেন ওর কথার সত্যতা প্রমাণের জন্য। ছোট্ট বাক্সটা অদ্ভুত চ্যাপটা, পাতলা, উপরে ছোট্ট একটা বোতাম। আলতো করে চাপ দিলেই একটা রে বেরিয়ে আসছে। দেওয়ালে ফেলে দেখেছি বাংলায় লেখা। পড়েই বুঝলাম ডায়েরিতে পরপর উল্লেখযোগ্য দিনগুলির ঘটনা লেখা আছে। সময় নষ্ট না করে ডক্টর দেবের মুখ থেকে শোনা কথা আর ডায়েরির থেকে সব লেখাগুলি পড়ে ফেললাম। যা পড়লাম অসম্ভব ও অবাস্তব, আর যদি সত্যি হয় তবে এটি একজন অসাধারণ বাঙালি বৈজ্ঞানিকের জীবন কথা। ডক্টর নীলকণ্ঠ হাজরা ডক্টর দেবের মুখ থেকে যা শুনে কপি করে এনেছিলেন হুবহু তা নিচে দেওয়া হলো। 2050 সালের 25শে ডিসেম্বর। গিরিডি শহরকে দেখলে কে বলবে 30-40 বছর আগে শহরটা অন্যরকম ছিল। পরপর সারি দিয়ে আকাশ ছোঁয়া বাড়ি। উসরি নদীও অনেক পরিবর্তিত। নদীর গতিপথ একটু সরে গেছে। আগে যেখানে গিরিডি শহর ছিল তার থেকে কিলোমিটার খানেক দূরে নতুন গিরিডি শহর তৈরি হয়েছে। ভারতের সবচাইতে আধুনিক শহরগুলির মধ্যে গিরিডি একটি। আগের গিরিডি শহর কেমন ছিল তা বোঝানোর জন্য শহরের মেয়র উষ্ট্রি নদীর ধারে ভাঙা চোরা বাড়িঘরগুলো রেখে দিয়েছেন, সংস্কার করেননি। মেয়র একটু প্রাচীনপন্থী। কাউন্সিলে অবশ্য বিরোধী পক্ষ এ নিয়ে মাঝে মধ্যেই হইহট্টগোল করে, কিন্তু মেয়রের দল সংখ্যাগরিষ্ঠ, তাই সুবিধে হয় না। এই পুরনো শহরের ধ্বংসস্তূপ পর্যটকদের কাছে আকর্ষণীয় করার চেষ্টা করা হচ্ছে। অনেক পর্যটকই এখানে উইকেন্ড কাটিয়ে দেন। ডক্টর শ্যাম হন্তদন্ত হয়ে এসে উষ্ট্রি নদীর ধারে একটা পাথরের ওপর রাখা ওর ক্যামডিজটা তুলে নিল। ডিজিটাল ক্যামেরার যুগ শেষ, আজকাল আর কেউ ব্যবহার করে না। ডিজিটাল ক্যামেরার পরে মার্কেটে এসেছিল ডিজ ক্যাম ক্যামেরা। এতে ত্রিমাত্রিক ছবি তোলা যায়। তাঁরও যুগ বোধহয় শেষ হয়ে এসেছে। সদ্য বোস গুপ্ত কোম্পানি মার্কেটে এনেছে ক্যামডিজ। এই ক্যামেরায় ত্রিমাত্রিক ছবির সঙ্গে সঙ্গে যে বস্তুটির ছবি তোলা হচ্ছে তার গন্ধও ছবিতে চলে আসে, আর এতে যা খুশি করা যায়। ক্যামডিজের আয়তন মাত্র 2 ইঞ্চি বাই 4 ইঞ্চি, চড়ায় মাত্র 3 ইঞ্চি, আর ওজন মাত্র 300 গ্রাম। এতে টেলিফোনও আছে। সেলফোনের নবতম সংস্করণ হচ্ছে। দুপক্ষেরই চলমান ছবি থেকে টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম সবই দেখা যায়। এমনকি কেউ ফোন ধরতে না চাইলে যিনি ফোন করছেন তাকে তা জানিয়েও দেয়। এই ক্যামডিজে এসব তো আছেই, এর সঙ্গে আছে লেটেস্ট কম্পিউটার প্রিন্টার ফর্ম। পেন্টিয়াম 15 পর পেন্টিয়াম যুগ শেষ হয়েছে, এসেছে পেন্টিয়াম 4। ডক্টর স্যামের উত্তেজিত হওয়ার যথেষ্ট কারণ আছে। তিনি একটা পাতি কাক দেখতে পেয়েছেন। পাতি কাক বিলুপ্ত প্রায় পাখি। সমস্ত বিশ্বে এখন পাতি কাকের সংখ্যা মাত্র 48টি। এর মধ্যে অবশ্য ভারতেই 37টি আছে। ডক্টর শ্যাম কাকটিকে দেখতে পেয়েছিল নদীর ধারে একটা গাছের ওপর। জুমিং টুমিং ওকে কিছুই করতে হলো না, শুধু কাকের দিকে তাক করা, বাকি কাজ ক্যামডিজি করে দিল। এটাই একটা বিরাট অ্যাডভান্টেজ যা অন্য কোনো ক্যামেরায় নেই। কম্পিউটার প্রোগ্রামিং করে বেস্ট শটটাই নিল, তারপর নিজেই পাতি কাকটিকে চিহ্নিত করে দিল। লেখা ফুটে উঠল পাতি কাক, সঙ্গে একটা ধাতব গলা। ডক্টর স্যাম, এটা পাতি কাক। ইন্টারন্যাশনাল বার্ডস কমিশনকে জানানো উচিত। আমি কি জানিয়ে দেব? হ্যাঁ, আর সেই সঙ্গে ডক্টর দেব আর ডক্টর সেনকেও দুজনকেই এখানে আসতে জানিয়ে দাও। ডক্টর দেবকে ওর পকেটের ক্যামডিজটা জানিয়ে দিল ডক্টর শ্যামের কথা। ডক্টর দেব পাত্তা দিল না, জিজ্ঞাসা করল, কটা বাজে? পকেটের ক্যামডিজটা জানালেন, দুপুর 2টো। ডক্টর দেব একটা ভাঙাচড়া বাড়ির সামনে বসেছিল। আজকেই 3 বন্ধু
এয়ার ট্যাক্সি মারুকাপ্টারে চেপে ঘুরতে এসেছে। আরও ঘন্টা 5-6 থেকে এখান থেকে চলে যাবে। বাড়িটার সামনে বসে ডক্টর দেব নিজের মনে ভেবে চলেছেন, আবার যে কবে আসতে পারবো তার কোনো ঠিক নেই। কলকাতায় ফিরে কালকেই একবার ক্যানবেরায় যেতে হবে। আগে ক্যামডিসের মাধ্যমে যন্ত্রের ডেমনস্ট্রেশন দিয়েছি, কিন্তু ক্যানবেরা কোম্পানি যন্ত্রটা একবার দেখতে চায়। কালকে রাতেই ফিরতেও হবে। আগামী পরশু ডক্টরেট সার্টিফিকেটটা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দেবেন। গত 10 বছর ধরে কি অক্লান্ত পরিশ্রম করে নানা রকম গবেষণার পর যন্ত্রটা তৈরি হয়েছে। যন্ত্রটা অন্ধকে নতুন দৃষ্টি দেবে। দেখতে একটু জবরজং বনচশমার মতো, কিন্তু চোখে পড়লে অন্ধরাও দেখতে পাবে। অবশ্য একটু ত্রুটি আছে, জন্মান্ধরাও দেখতে পারবে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আশা করি এই ত্রুটিটুকুও 1 বছরের মধ্যেই শুধরে নিতে পারবো। গতকাল ডক্টরেটের থিসিস ওরা 3 বন্ধুই সাবমিট করেছে, তাই আজকে ছুটি নিয়ে 3 বন্ধুতে বেড়াতে বেরিয়েছে। বাড়ির সামনেই মারুকপ্টার স্ট্যান্ড। এই এয়ার ট্যাক্সিগুলো মারু কোম্পানি সদ্য বের করেছে। ড্রাইভার বাদে 3 জন বসতে পারে। সামনে পেছনে মোট 4টি প্রপেলার, ওপরে একটা। ট্যাক্সিটা বেশ দ্রুতই ওদের আকাশপথে নিয়ে এলো। অবশ্য একটু জ্যামে পড়েছিল, কারণ ওদের বেড়ানোটা হঠাৎই ঠিক হয়েছে। তা না হলে আগে থেকে পথটা রিজার্ভ থাকতো। ডক্টর দেব ভাঙাচোরা বাড়ির দিকে এগোলো। বাড়িটা ছোট, কিন্তু সামনে পেছনে বাগান আর পাঁচিল দিয়ে ঘেরা। একদিকের পাঁচিলে গেট, গেট থেকে পাথর ফেলা ফুট 4 চওড়া রাস্তা। বাগানের মধ্যে দিয়ে বাড়ি অবধি চলে গেছে। সব কিছুই একেবারে ভাঙাচোরা, অত্যন্ত খারাপ অবস্থা। গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখল ইংরেজিতে লেখা ভাঙাচোরা একটি নেম প্লেট। শুধু পড়তে পারল প্রফেসর টি সু ইস। আইএসটা বড় অক্ষরের, অর্থাৎ ক্যাপিটাল হরফ, আর ইউটা ছোট হরফ। এস আই এর মধ্যে আরও অক্ষর ছিল, সম্ভবত ভি। প্রফেসর টি এর পদবি। ডান দিকে একটা বোর্ড, গিরিডি মেয়র কাউন্সিলের তরফ থেকে লেখা হয়েছে, সাবধান, বিপজ্জনক বাড়ি, বিষাক্ত প্রাণী থাকতে পারে, ভেতরে যাবেন না। ডক্টর দেব তার পকেট থেকে ওর নিজের আবিষ্কার সার্চোস্কোপটা বার করল। সুইচ টিপে অন করা মাত্র একটা রে বেরোলো। রেটা বাগান আর বাড়ির মধ্যে ফেলে জিজ্ঞাসা করল, বিষাক্ত প্রাণী কি কি আছে? 2 বার চুকচুক আওয়াজ, তারপরই উত্তর এলো, একটা কেউটে বাড়ির পেছনে, 2টো বিচে সামনের বাগানে, 441টা মৌমাছি আর 301টা বোলতা। হ্যাঁ, ভাইরাস আর ব্যাকটেরিয়া নেই। অন্যান্য জীবিত প্রাণী কিছু কি? 2টো খরগোশ, 4টে কাঠবিড়ালি, 23টা ঘাস ফড়িং। পেছনের বাগানে একটা কাঠঠোকরা, 19টা মশা আর 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 ঘ্যাচ ঘ্যাচ 2 বার শব্দ করে যন্ত্রটা বন্ধ হয়ে গেল। ডক্টর দেব উত্তেজিত হয়ে বলে উঠল, এই রকমটা তো হওয়ার কথা নয়। এর আগে অন্তত 1000 বার যন্ত্রটা সঠিক উত্তর দিয়েছে, কোনোদিনও গন্ডগোল তো হয়নি। সুইচটা অফ করে আবার অন করলো, কিন্তু যন্ত্রটা চালু হলো না। সার্চোস্কোপটা পকেটে ঢুকিয়ে রাখলো। বাড়িতে ফিরেই দেখতে হবে ঠিক কি হয়েছে। ডক্টর দেব চলেই যাচ্ছিল, হঠাৎ মনে একটা খচখচা নিয়ে এলো। বাড়ির গেটের ভাঙা নেম প্লেটের নামটা বড্ড চেনা চেনা মনে হচ্ছে। আচ্ছা, একটা স্মৃতি। না, লাইব্রেরি কনসাল্ট করা দরকার। আজকাল লাইব্রেরি মানে একটা ব্রিফ কেস। 40 বছর আগেকার ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি একটু প্রাচীনপন্থী। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্ক্রিনে বই পড়ার থেকে কাগজে ছাপা বই বের করে পাতা উল্টে উল্টে দেখতে বেশি ভালো লাগে ডক্টর দেবের। কিন্তু এই মুহূর্তে সেই উপায় নেই। তাই ক্যামডিজের মাধ্যমে ওর অনুরোধ পাঠালো কলকাতার ন্যাশনাল লাইব্রেরিকে। 2 মিনিটের মধ্যে উত্তর পেয়ে গেল। একজন বাঙালির লেখা কল্পবিজ্ঞানের গল্পের নায়কের নাম। ওই সময় ওই বাঙালি ভদ্রলোক ছিলেন ভারতের গর্ব। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্রটি ডক্টর দেবকে ছেলেবেলায় ভীষণভাবে নাড়া দিত। তাহলে কি কল্পবিজ্ঞানের বৈজ্ঞানিক ভদ্রলোক সত্যিই ছিলেন? ডক্টর দেব উত্তেজিত হয়ে উঠল। ক্যামডিজটা বাঁহাতে নিয়ে আস্তে আস্তে বাগানের গেট অতিক্রম করে ভাঙাচোরা একতলা বাড়িটার দিকে এগোলো। বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় ডক্টর দেবের অস্বস্তি হলেও এতটাই উত্তেজিত ছিলেন যে পাত্তা দিলেন না। বাড়ির দরজার সামনে এসে থমকে দাঁড়ালো।
দরজার ভাঙা পাল্লাটা আধ ভেজানো, পাল্লা ঠেলে ঢুকেই দাঁড়িয়ে পড়ল। ঘুটঘুটে অন্ধকার। চোখটা একটু সয়ে এলে দেখল ভেতরে আগাছায় ভর্তি। ওর সার্চোস্কোপটা গন্ডগোল করছিল। বাড়ির ভেতরের প্রাণীদের সম্বন্ধে কিছুই জানাতে পারেনি। ক্যামডিসটার বোতাম টিপল। ঝকঝকে আলোর একটা ঝলক। দেখল লাল, নীল, হলুদ, সবুজ, কমলা নানা রঙের সমষ্টি নিয়ে অজস্র গাছপাতাগুলো কেমন অদ্ভুত। তারপরেই বুঝল দুদিক থেকে দুটো সরু সাপের মতো কি একটা দ্রুত ছোবল মারার মতো ঝাঁপিয়ে পড়ে ওর হাত দুটোকে আটকে দিল। আর একটা ওই রকমই সরু হাত এসে ওর হাত থেকে ক্যামডিসটাকে নিয়ে নিবিয়ে দিল। ফিসফিস করে একটা গলা শুনল। অবশেষে আপনি এলেন, সুস্বাগতম, সুস্বাগতম। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমাদের আপনি বাঁচান, আমাদের আপনি বাঁচান। আমরা মরতে চলেছি। ডক্টর দেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনারা কারা? আমরা স্নেপস। এত অন্ধকারে কেন? বা আলো জ্বাললে কি অসুবিধা হবে? আমরা আলো সহ্য করতে পারি না। ও আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বলুন আপনারা কারা, কি বিপদে পড়েছেন? বলছি, সবটাই বলছি। আপনাদের বাসায় আমরা ভিন্ন গ্রহে আটকে আছি। আমাদের শোষমিয়া মাটিতে আটকে আছে। আমাদের ছাড়ানোর ক্ষমতা নেই। আমরা পৃথিবী মানুষের তুলনায় অত্যন্ত বুদ্ধিমান এবং অনেক বেশি এগিয়ে। পৃথিবীতে একমাত্র একজনই আছে যে আমাদের সাহায্য করতে পারে, আর সেটা হলেন আপনি। আমাদের আর মাসখানেকের মতো খাবার আছে। ঠিক 2051 সালে 26শে জানুয়ারি ভারতের ঘড়ি অনুযায়ী রাত 12টায় আমাদের মৃত্যু ঘটবে, যদি না আমাদের উদ্ধার করেন আপনি। আপনারা কি খান? বললাম তো, যা খাবার আছে তাতে ঠিক 26শে জানুয়ারি রাত 12টা অবধি আমরা বেঁচে থাকবো। আপনার হাতের যন্ত্রটাই আমাদের স্পেসশিপ সংক্রান্ত সমস্ত তথ্য বের করে দেবে। সাহায্য করুন, সাহায্য করুন আমাদের বাঁচান। আমরা ভবিষ্যৎ দেখতে জানি। আপনি আবার আমাদের এখানে 1 জানুয়ারি আসবেন, তাও আমি দেখতে পাচ্ছি। আপনারা যখন ভবিষ্যৎ দেখতেই পান, তখন নিজেদের ভবিষ্যৎটা দেখে নিলেই তো লেটা চুকে যায়, নয় কি? সেটা ঠিক পারি না। আমরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পারি না ডক্টর দেব। আমরা কম খেয়ে দুর্বল, খুবই দুর্বল। আপনার সঙ্গে কথা বলে আমি ক্লান্ত হয়ে পড়ছি। এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর দেবের হাত দুটো খুলে গেল। একটা সাপের মতো কি ওর হাতে ক্যামডিসটা দিয়ে দিল। ওর হঠাৎ খেয়াল হলো নাকে একটা পচা গন্ধ আসছে। দ্রুত ক্যামডিসটা নিয়ে গেট পেরিয়ে বাইরে চলে এলো। ঠিক করলো এই ব্যাপারে কাউকে আর কিছু বলবে না। চিন্তিত মুখে মারুকপ্টারে ফিরে গেল। ডক্টর হাজরা তার বক্তব্য শেষ করে ডায়েরিটা আমার দিকে এগিয়ে দিলেন। এরপরের ঘটনা সরাসরি ডক্টর দেবের ডায়েরি থেকে। 26শে ডিসেম্বর 2050 সাল। আমার ডায়েরি লেখা শুরু করিয়েছিলেন আমার বাবা খুব ছোটবেলায়। তারপর থেকে মাঝে মাঝে ডায়েরি লিখি, বিশেষ বিশেষ ঘটনাগুলো লিখে রাখি। আজকে সারা দিন দারুণ ব্যস্ততার মধ্যে কেটেছে। যদিও দিনটা ভালোই কেটেছে, আমি বিশ্বসেরা বৈজ্ঞানিকদের অভিনন্দনও পেয়েছি। রাতে ক্যানবেরা থেকে ফিরে সময় আছে দেখে সার্চোস্কোপটা চালিয়ে দেখলাম, একদম ঠিক আছে। ঘরের টিকটিকি, মশা আর পোকাদের সংখ্যা একেবারে গুনে গুনে বলে দিল। গতকাল কেন গন্ডগোল করেছিল কে জানে। ঠিক করেছি আগামীকাল ক্যামডিস থেকে ভিন্ন গ্রহের প্রাণীদের তথ্যগুলো জানব। তবে আমার প্রিয় বৈজ্ঞানিক চরিত্রটি যে কাল্পনিক নয়, সম্পূর্ণ সত্যি, তা জেনে বড়ই আনন্দ পেয়েছি। 27শে ডিসেম্বর 2050 সাল। সকাল থেকে সারাদিন ভয়ানক ব্যস্ততায় কেটেছে। ঘুম থেকে উঠে প্রথমেই মনে হলো আমার বৈজ্ঞানিক গবেষণার সঙ্গী অতি প্রিয় কাক্যেশ্বরের কাছে যাওয়া যাক। এই কাক্যেশ্বর আমার কাছে 10 বছর ধরে আছে। ইন্টারন্যাশনাল বার্ডস কমিশন অবশ্য আমার পোষা পাতি কাকটার কথা জানে না। কাক্যেশ্বরকে হিসেবের মধ্যে ধরলে সারা পৃথিবীতে কাকের সংখ্যা হবে 49 আর ভারতে 38। কাক্যেশ্বর আমার ল্যাবে থাকে, ছাড়াই থাকে, ওকে ছেড়ে দিলেও যাবে না।
আমাকে বড্ড ভালোবাসে। আমার ল্যাবের দেওয়ালে সমস্ত রকমের ম্যাগনেটিক ওয়েভ নিরোধক আবরণ লাগানো আছে, অবশ্য আমারই তৈরি। ল্যাবে কি আছে, কি হচ্ছে, তা কারোর পক্ষে কোনো যন্ত্রের সাহায্যেই ধরা সম্ভব নয়। কাকেশ্বর বেশ খোশমেজাজি ছিল। আমাকে দেখে বলল, আমার তৈরি ট্রান্সলেটোস্কোপ সেটা অনুবাদ করে মেটালিক ভয়েসে জানিয়ে দিল, গুড মর্নিং স্যার। আমি হেসে জিজ্ঞাসা করলাম, কালকে ঠিকমতো খাওয়া দাওয়া করেছিস তো? সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ হ্যাঁ। এইভাবেই আমরা ঘন্টার পর ঘন্টা কথা চালাই। ক্যামডিসটা থেকে স্পেসশিপের সমস্ত তথ্য আমার পেন্টাম 4 অ্যাডভান্সে লোড করে নিলাম। এটাও আমারই তৈরি বলা বাহুল্য। একটু কারিগরি করে পেন্টাম 4কে উন্নত করে নিয়েছি কাজের সুবিধের জন্য। না, দেরি হয়ে যাচ্ছে দেখে কাকেশ্বরকে গুড বাই করে তড়িঘড়ি স্নানে ঢুকলাম। আজকে আর রাত্রিকালের মতো খাওয়া দাওয়া করে যাওয়া যাবে না। স্নান সেরে ঝটপট করে 4টে চিকেন ট্যাপস আর 10টা রাইস ট্যাপস মুখে ফেলে দৌড়ালাম। চিকেনের নির্যাস আর চালের নির্যাসের সঙ্গে আলু ডাল সব কিছুই নিয়ে তার সঙ্গে জোয়ানের আড়ুক মিশিয়ে এটা তৈরি। অবশ্য আমার তৈরি ফর্মুলায় ফেলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে বয়েল করার সঙ্গে সঙ্গে -100 ডিগ্রি নামিয়ে এটা বানানো। এতেই কাজ হবে। রাইস ট্যাবলেটটা বেশি খেলে আবার ভাত ঘুম পায়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলরের থেকে ডক্টরেট সার্টিফিকেটটা পাওয়ার পর বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম বাড়িতে ফিরে আমার নতুন প্রজেক্টটা দুর্গতির নাশকটা নিয়ে বসব। প্রায় তৈরি করে ফেলা সত্ত্বেও কেন জানি না হচ্ছে না। গলদটা কোথায় তা ঠিক ধরতে পারছি না। লোহা, দস্তা, তামা, অভ্র, পালদ, সন্ধুক লবণ, দারচিনি, এলাচ এবং বটপাতা আমার নির্দিষ্ট ফর্মুলায় মেশানো। এই মিশ্রণের 25 গ্রামের সঙ্গে মাত্র 1 চামচ অ্যাকোয়া রিজিয়া আর 20 মিলিলিটার ডাবের জল মেশালেই সলিউশনটা পাওয়ার কথা। সলিউশনটা ঠিকই হচ্ছে, কিন্তু কাজ করছে না। এর মধ্যে 3D লেজার বিম রেটা পড়লেই কাঁচের পাত্রটা ভেঙে যাচ্ছে। মিশ্রণ আগে থেকেই বেশি করে করা ছিল। এবারে তার থেকে পরিমাণ মতো নিয়ে অ্যাকোয়া রিজিয়া আর ডাবের জলটা মেশালাম। কাঁচের পাত্রটা ভালো করে ঝাঁকিয়ে 1 ইঞ্চি দূর থেকে লেজার বিমের রেটা ফেললাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমি বুঝি সফল, কিন্তু তারপরেই কাঁচের পাত্রটা ফেটে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সলিউশনটা টেবিলের ওপরেই পড়ে কাঠের টেবিলে একটা বড়সড় গর্তের সৃষ্টি করলো। মেজাজটা বিগড়ে গেল। ল্যাব থেকে বেরিয়ে সোজা চলে গেলাম শোয়ার ঘরে। বাইরে জামাকাপড় না ছেড়েই ল্যাবে ঢুকেছিলাম। জামা প্যান্টটা ছেড়ে ওয়ার্ড্রপে রাখতে গিয়ে অবাক হয়ে গেলাম। একটা কালো রঙের পাখির পালক, না ঠিক পুরো কালো নয়, একটু সাদাও আছে, চেনা পাখির পালক। কী ব্যাপার, পাতি কাকের পালক এখানে আসবে কি করে? কাকের শর্ত ল্যাবের বাইরে কখনো যায়নি, তাহলে পালকটা কারোর চোখে পড়লে সর্বনাশ হয়ে যাবে। পালকটাকে জামার পকেটে রেখে শুয়ে পড়লাম। বিকালে ক্যামডিসের ডাকে ঘুম ভাঙল। উঠেই দৌড়ালাম ল্যাবে। আবার মিশ্রণটা নিয়ে তাতে অ্যাকোয়া রিজিয়া আর ডাবের জল দিয়ে ঠিক করলাম। পাত্র না ঝাঁকিয়ে কোনো কিছু দিয়ে নাড়াতে হবে। টেবিলের ওপর একটা পেন্সিল ছাড়া আর কিছুই নেই। পকেটে হাত দিতেই পালকটা হাতে লাগলো। ভালোই হলো, মিশ্রণটা এটা দিয়ে নাড়া যাবে। ভালো করে ঘাটার পরে লেজার বিমটা ফেললাম, কিন্তু এবারে পাত্রটা ফাটল না। তাহলে কি? ঝটপট ত্রিমাত্রিক রশ্মিটার মধ্যে দিয়ে একটা কাঁচের বোতলের ছবি পাঠালাম। সলিউশন ভেদ করে যে রশ্মিটা বেরিয়েছিল সেটাকে ভয়ে ভয়ে একটা বইয়ের ওপর ফেললাম। না, কিছুই হলো না। এবারে ঘরে জল খাওয়ার বোতলটার উপরে ফেলতেই সেটা অদৃশ্য হয়ে গেল। দৌড়ে একটা গোলাপ ফুল আর একটা জ্যান্ত আরশোলা নিয়ে এলাম।
গোলাপ ফুল আর আরশোলার ত্রিমাত্রিক ছবি পাঠালাম, ব্যাস ভ্যানিশ করে গেল। যন্ত্রটাকে পাগলের মতো সব জায়গায় ফেললাম, সব কিছু অবিকল একই থাকলো। আমি সম্পূর্ণ সফল। এইবার শুধু এইটাকে একটা অস্ত্রের চেহারা দিতে হবে, আরও বেশ খানিকটা সলিউশন বানাতে হবে। ক্যামডিস আমাকে সময় জানালো, রাত 11টা বাজে। ঠিক করলাম আগামীকাল অস্ত্রটাকে তৈরি করব। 28শে ডিসেম্বর 2050 সাল। আমি চূড়ান্ত ব্যর্থ, আবার সফলও। এটা হয়তো ভালোই হয়েছে। এই ভয়ঙ্কর অস্ত্র যার হাতে পড়বে সেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হবে। সে সেটাকে বাজে কাজে লাগাতেই পারে। সেক্ষেত্রে এই অস্ত্রটা যদি বানানো না যায় তাহলে সেটা বোধহয় বিশ্বের মানুষের কাছে মঙ্গলজনকই হবে। হাসি পাচ্ছে। ডায়েরি লিখতে বসে কি সমস্ত লিখছি, যা যা ঘটেছে সেটাই বলা উচিত। সকাল 8টায় ল্যাবে ঢুকলাম। ইচ্ছে ছিল দুর্গতি নাশকটাকে তৈরি করে ফেলা। আমার অস্ত্রটা খুবই সাধারণ হবে, একটা নল আর তার পেছনে ধরার একটা হাতল। এই হাতলের মধ্যেই থাকবে ছোট্ট একটা চিপসে পৃথিবীর সমস্ত কিছু ত্রিমাত্রিক ছবি ভরা থাকবে। পেন্টাম 4 থেকে লোড করে নিলেই হয়ে যাবে। তার সঙ্গে থাকবে লেজার বিম তৈরির যন্ত্র, সেটাও ছোট্ট, একটা চিপসের সঙ্গে যুক্ত। চিপস থেকে ত্রিমাত্রিক ছবি যেটা দরকার হবে সেটা লেজার বিম যন্ত্রে যাবে। যন্ত্রটা ত্রিমাত্রিক রে পাঠাবে। সেই রে একটা কাঁচের টিউব থেকে সলিউশনের মধ্যে দিয়ে নল দিয়ে বাইরে বেরোবে। যেই বস্তুটা ত্রিমাত্রিক রে পেয়েছে সেই বস্তুটির ওপর মোটামুটি রেটাকে ফেলতে পারলেই বস্তুটি ভ্যানিশ করে যাবে। তৈরি করে ভালো করে একটা সরু কাঁচের নল দিয়ে নাড়ালাম। তারপরে ত্রিমাত্রিক লেজার বিম ফেললাম, কিন্তু কাঁচের পাত্রটা ফেটে গেল। আবার করলাম, আবারও কাঁচের পাত্রটা ফেটে গেল। কি ব্যাপার, কি তাহলে কি সলিউশনটা ঠিকঠাক হয়নি? বারবার এই একই জিনিস করলাম, সব রকমের চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলাম। আগের দিনের করা সলিউশনটা দিয়ে আবার চেষ্টা করতেই অবাক কাণ্ড, অস্ত্রটা কাজ করল। টেবিলের ওপর সব কিছু রেখে সামনে চেয়ার টেনে বসে অনেকক্ষণ ভাবলাম, কিন্তু কারণ খুঁজে পেলাম না। একটা সরু কাঠি টেবিলে দেখে ফেলতে গিয়েও আটকে গেলাম। হ্যাঁ, উত্তরটা এইবারে খুঁজে পেয়েছি। কাঠিটার গায়ে এখনো কয়েকটা রোয়া লেগে আছে। এটা সেই পালক। এর অর্থ হলো সলিউশনটার মধ্যে কাকের পালকের রোয়াগুলো থাকাটা দরকার। ঝটপট কাকেশ্বরে গা থেকে একটা পালক নিয়ে এসে আবার সলিউশন তৈরি করতে গিয়ে পালকটা দিয়ে গুনলাম, কিন্তু এইবারেও রে পাঠাতে পাত্রটা ভেঙে গেল। একটু ভাবতেই যদিও উত্তরটা পেয়ে গেলাম। নির্দিষ্ট সংখ্যার রোয়া দরকার। কতটা দরকার তা আমার জানা নেই। জানা থাকলে সার্চোস্কোপটা দিয়ে সেটা ব্যবহারের আগে পালকের রোয়ার সংখ্যা বার করে নিতে পারতাম। অর্থাৎ তৈরি যন্ত্রের দ্বিতীয় আরেকটি কোনোদিনই তৈরি হবে না। অত্যন্ত সাবধানে ব্যবহার করতে হবে। এবারে পেন্টাম কোর অ্যাডভান্স থেকে ত্রিমাত্রিক ছবির এনসাইক্লোপিডিয়া অস্ত্রটায় লোড করলাম। মনে হলো অধিকন্তু 9 দশায় ক্যামডিসটা থেকে ত্রিমাত্রিক ছবি লোড করা যাক। ক্যামডিসটা হাতে নিতেই মনে পড়ে গেল ভিনগ্রহীদের কথা। কাজের চাপে একেবারে ভুলেই গিয়েছিলাম। ঘড়িতে দেখলাম, না, অনেক রাত হয়ে গিয়েছে। ঠিক করলাম আগামীকাল ক্যামডিসটা থেকে দুর্গতি নাশকে ছবি লোড করব, আর ভিনগ্রহীদের ব্যাপারটা কালকেই দেখা যাবে। ডিসেম্বর 2050 সাল। ক্যামডিসের ছবিগুলো দুর্গতি নাশকে লোড করতে গিয়ে মনে হলো ভিনগ্রহীদের ব্যাপারটা আগে দেখে নেওয়া যাক। ক্যামডিসটাকে বললাম ভিনগ্রহীদের দেওয়া তথ্য জানাতে। ক্যামডিস থেকে পাওয়া তথ্য গুছিয়ে লিখে রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। ভিনগ্রহীরা
শুভ্র গ্রহ থেকে এসেছে। ওদের জাতীয় নাম হলো স্নেডনেলভস। ওরা সব শুদ্ধ মোটে 16 জন। ওরা বেরিয়েছিল অন্য সৌরজগতের প্রাণী আছে কি না সেইটা দেখার জন্য। পৃথিবীর হিসেবে অন্তত 40 বছর আগে ওরা পৃথিবীতে আসে। তারপর থেকে পৃথিবীতেই আটকে আছে। পৃথিবীতে স্পেসশিপ নামার পর পৃথিবীর ব্যাকটেরিয়া আর ভাইরাস এইসবে ওরা আক্রান্ত হয়ে পড়ে। সৌভাগ্যক্রমে ওরা নেমেছিল একজন ভারতীয় বৈজ্ঞানিকের বাড়িতে। ওরা যে বৈজ্ঞানিকের নাম বলল, সেদিন উশ্রী নদীর ধারের পোড়া বাড়ির গেটের নেম প্লেটে দেখেছি সেই নাম। তাই অবিশ্বাস করতে পারলাম না। ওই ভারতীয় এবং বাঙালি বৈজ্ঞানিক নাকি ওদের অবস্থা দেখে সাহায্য করেন। ওদের স্পেসশিপ এবং নিজের বাড়ির চারপাশ এক অদৃশ্য আবরণে মুড়ে দেন। ওই আবরণ ভেদ করে পৃথিবীর ব্যাকটেরিয়া আর ভাইরাস ঢোকার সাধ্য নাকি ছিল না। ওরা 16 জন বেঁচে যায়। এই আবরণের একটা অসুবিধা এই যে ওদের পক্ষেও ওই আবরণ ভেদ করে বাইরে যাওয়াটা মোটেই সম্ভব হয়ে উঠছে না। ওদের দেহের রাসায়নিক গঠনের সমস্যা তৈরি করছে। বাঙালি বৈজ্ঞানিক ওই আবরণের অ্যান্টিডোট আবিষ্কারের আগে মারা যান। ওরা সেই থেকে গবেষণা করে যাচ্ছে, কিন্তু ওই আবরণ ছিন্ন করার উপায় বার করতে পারেনি। ওদের বিজ্ঞান আমাদের থেকে অনেক বেশি উন্নত, তাই ওরা এই বাড়িতে থেকেই সমগ্র বিশ্বের খবর রাখে। ওদের কাছে খবর আছে যে আমার ল্যাবের চারধারে এরকমই একটা আবরণ আমি তৈরি করেছি, তাই ওরা আমার শরণাপন্ন হয়েছে। আমি আবরণ ভেঙে দিলে ওরা তৎক্ষণাৎ পৃথিবী ছেড়ে নিজের গ্রহে চলে যাবে। ওরা ওদের ত্রিমাত্রিক ছবি দিয়েছে। যেরকম বাড়ির ভেতরে দেখেছিলাম, আধো আধো আলো, তার মধ্যে গোটা 16 নানান রঙের সমষ্টিতে তৈরি গাছের মতো। পাতাগুলো গোল গোল, তাতে আঙুলের মতোও আছে। আমার ওদের কথা শুনে মায়া হলো। বেচারা, যদি আমার ল্যাবের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ডের আবরণ আছে ওদেরও সেরকম হয়, তাহলে তা ভাঙতে আমার কয়েক মিনিট লাগবে, কারণ তার পদ্ধতি আমি জানি। আমার বিকেলে বেরোনোর কথা, তাই তাড়াতাড়ি ক্যামডিসটা থেকে সমস্ত ছবি দুর্গতিনাশকে লোড করে বেরিয়ে গেলাম। রাতে ফিরে আর ল্যাবে যেতে ইচ্ছে করল না। 30শে ডিসেম্বর 2050। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়লাম। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যেতে হলো বেশ কয়েকটা দরকারে। মাথায় একটা প্ল্যান ঘুরছিল, কিছু জিনিস কেনা দরকার। সেগুলো ক্যামডিসের মাধ্যমে কেনা যাবে না, নিজেকেই যেতে হবে। কেনাকাটি সেরে ফিরলাম সন্ধ্যার সময়। সোজা ল্যাবে ঢুকলাম। সার্চোস্কোপটাকে আরও একটু উন্নত করার চেষ্টা করলাম। মাসখানেক আগে একবার চেষ্টা করেছিলাম, কিন্তু ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়ার কারণ অবশ্য বার করতে পেরেছি। আমার তৈরি সলিউশনে দরকার ছিল পাখির বিষ্ঠার। আমি চড়াই আর শালিকের বিষ্ঠা নিয়েছিলাম, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। এবারে আশা করি সফল হব। হিসেব কষে দেখেছি পাতি কাকের বিষ্ঠাই এ ব্যাপারে আইডিয়াল। কাকেশ্বরের বিষ্ঠা সলিউশনটা তৈরি করে মেশাতে একটা সুন্দর গন্ধ বেরোলো। সার্চোস্কোপের সামনের কাছে ওই ঘন সলিউশন লাগিয়ে দিয়ে -500 ডিগ্রি তাপমাত্রায় 5 মিনিট রেখে আবার নর্মাল টেম্পারেচারে নিয়ে এলাম। এইবারে পরীক্ষা করে দেখতে হবে কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড যাতে বাধার সৃষ্টি না করতে পারে, সেই ব্যবস্থাও করলাম। ঠিক করলাম পরীক্ষাটা কালকেই করব। ডক্টর স্যামের কাছে যাব পরীক্ষা করার জন্য। সময় কাটানোর জন্য ক্যামেডিসটা থেকে তোলা ছবিগুলো দেখছিলাম। নানান দৃশ্য, নানান স্মৃতি। শেষে মারুকপ্টারে চেপে গিরিডি ভ্রমণ বেশ ভালোই লাগছিল। তারপরেই অবাক কাণ্ড। উশ্রী নদীর ধার পর্যন্ত ঠিকই আছে, কিন্তু এ কোথাকার ছবি? একটা ভাঙা চোরা পাঁচিলে ঘেরা একটা বাড়ি। বাড়িটা চেনা চেনা লাগছে। তারপরেই একটা ঘরের ভেতরে ভয়ঙ্কর কুৎসিত দেখতে কালো কালো কতগুলো প্রাণী নড়ে চড়ে বেড়াচ্ছে, আর তীব্র মাংস পচা গন্ধ।
ছবিটাকে এনলার্জ করে দেওয়ালে ফেললাম। ওই একই দৃশ্য বড় করাতেই বুঝতে পারলাম কুৎসিত প্রাণীগুলোর মধ্যে গোটা তিনেক নরকঙ্কাল আর প্রচুর ছোট ছোট পাখির কঙ্কাল। ছোট প্রাণীগুলোর কঙ্কাল দেখে পাখির কঙ্কাল বলেই মনে হচ্ছে। আর মেঝেতে পড়ে থাকা লক্ষ লক্ষ সরু সরু রোয়া ওঠা, ওগুলো কি পালক? হ্যাঁ, পালকই তো, পাতি কাকের পালক। কিন্তু এই বাড়িতে আমি কোনোদিন গিয়েছি বলে তো মনে হচ্ছে না। আবার প্রথম থেকে দেখলাম বাড়ির ভেতরটা, বাড়ির বাইরেটা ভীষণ চেনা লাগছে। গেটের মেয়র কাউন্সিল থেকে লাগানো ডান পাশের বোর্ডটাও নজরে পড়ল, সাবধান, বিপজ্জনক বাড়ি, বিষাক্ত প্রাণী থাকতে পারে, ভিতরে যাবেন না। বাঁ দিকের গেটের থামে কিন্তু কোনো নেম প্লেট নজরে পড়ল না। তলিয়ে ভাবতে শুরু করলাম, সবটা আমাকে জানতে হবেই। যদি চরম বিপদে পড়তে হয় তবুও জানতে হবে। শুধু কয়েকটা জিনিস জানা দরকার, সত্যিটাই জানা দরকার। 31শে ডিসেম্বর 2050। সকালে ঘুম থেকে উঠে ল্যাবে যেতেই কাকেশ্বর বলল, সুপ্রভাত। আমি হেসে জিজ্ঞাসা করলাম, কি ঘুম হয়েছে? কাকেশ্বরের গম্ভীর মুখে হ্যাঁ শুনে আমি হেসে ফেললাম। ওকে কোনোদিনই ল্যাবের বাইরে নিয়ে নিই, অন্যমনস্ক ছিলাম। তাই কখন যে ওকে কাঁধের ওপর বসিয়ে বাইরে নিয়ে এসেছি তা খেয়ালই করিনি। খেয়াল হলো যখন দেখলাম কাকেশ্বর ছটফট করছে। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? উত্তর দিল, অস্বস্তি লাগছে। সেটা হতেই পারে, এতদিন তো বাইরের পৃথিবী দেখেইনি। আমার ভয় হচ্ছিল ইন্টারন্যাশনাল বার্ডস কমিশনের নেটওয়ার্ককে ওরা যদি খবর নেয়। তাই ওকে ল্যাবে রেখে ডক্টর স্যামের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ডক্টর স্যামের বাড়িতে ওকে পেয়ে গেলাম। আমার সার্চোস্কোপটা বার করে ওকে বললাম, দেখো, যা যা জিজ্ঞাসা করব তার কিছু সত্যি আর কিছু মিথ্যে উত্তর দিতে হবে, কেমন? আপনার নাম কি? স্যাম। সার্চোস্কোপটা সূত্রে দিল, স্যাম নয়, ডক্টর স্যাম। আপনি কি কোনোদিনও গিরিডি বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ। সার্চোস্কোপ থেকে মেটালিক গলা জানালো, সঠিক উত্তর। আপনি কি পাতিকাকের ছবি তুলেছেন? না। উত্তর ঠিক নয়, উনি ছবি তুলেছিলেন। ব্যাস, আমার যা জানার ছিল তা হয়ে গেছে। আমার যন্ত্র কাজ করছে। লাই ডিটেক্টর শুধু নয়, সঠিক উত্তরটাও জানিয়ে দিচ্ছে। যাক, পরিশ্রম সার্থক। হঠাৎ মনে পড়ল আমার কিছু জানার ছিল। ডক্টর স্যামকে জিজ্ঞাসা করলাম, গিরিডিতে গিয়ে কোনো ভাঙাচোরা বাড়িতে ছবি তুলেছিলেন কিনা। ডক্টর স্যাম কোনো উত্তর না দিয়ে ক্যামডিসটা হাতে নিয়ে ত্রিমাত্রিক ছবি প্রজেক্ট করল। দেখলাম আমি একটা ভাঙা বাড়ির গেটের সামনে হতভম্বের মতো দাঁড়িয়ে আছি। গেটের দুদিকে পিলার, ডান দিকে মেয়রের সাবধানবাণী, বাঁ দিকের থামে কিছু লেখা নেই। অথচ অবাক বিস্ময়ে আমি সেদিকে তাকিয়ে আছি। তারপরে ছবি, আমি গেট অতিক্রম করে বাড়ির দরজার সামনে। বাড়িতে ঢুকছি। আমি ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই জবাব পেলাম, তোমাকে বাড়িতে ঢুকতে দেখে আমি চলে গেলাম, কারণ ডক্টর সেন আমার খোঁজ করছিল। আমি আমার উত্তর পেয়ে গেছি। আমাকে হেপনোটাইজ করা হয়েছিল। আমি ওই বাড়িটার গেটে আমার প্রিয় বাঙালি বৈজ্ঞানিকের নাম দেখতে পেয়েছিলাম। শুধু তাই নয়, আমাকে গিরিডিতেও টেনে আনা হয়েছিল। পাতিকাক কেন বিলুপ্ত হওয়ার পথে সেটাও এবারে বুঝতে পারলাম। ওই বাড়ির ভেতরে কেন অত কাকের পালক আর কঙ্কাল, সেটাও এখন আমার কাছে পরিষ্কার। আমাকে দিয়ে ওরা ম্যাগনেটিক ফিল্ড খোলাতে চায়, সেটাও ঠিক। কিন্তু ঠিক কেন চায়, ওরা যে কারণ বলছে তা ঠিক নয়। তাহলে আসল কারণটা কি? ওরা আসলে কারা? আমাকে জানতেই হবে। দ্রুত ল্যাবে ফিরলাম। দুর্গতি নাশকটাকে পরীক্ষা করে দেখলাম, একদম ঠিকঠাক কাজ করছে।
চিপস চেক করলাম, ক্যামডিস থেকে সব ঠিকঠাক লোড করেছে। সার্চোস্কোপটা পকেট থেকে বার করতেই ল্যাবের টেবিলে রাখতে গিয়ে খেয়াল করলাম আমার কাকেশ্বর নেই, ল্যাবেও নেই, বাড়িতেও নেই। আমি জানি কাকেশ্বর কোথায়। কাকেশ্বর আমার নিজের সন্তানের মতো। সঙ্গে সঙ্গে ক্যামডিসের সাহায্যে একটা মারুকপ্টার আনালাম, সোজা গিরিটি। যখন পৌঁছালাম তখন ঠিক 12টা বেজে 20 সেকেন্ড, অর্থাৎ নতুন বছর শুরু হয়ে গেছে। আমার মনে পড়ল ভিনগ্রহী প্রাণীদের ভবিষ্যৎবাণীর কথা। আমি 2051 সালের 1 জানুয়ারি সত্যিই তাহলে ওদের সঙ্গে দেখা করার জন্য এলাম। গেটের সামনে দাঁড়িয়ে দেখতে পেলাম সেই বাঁ দিকের থামের নেম প্লেটটা। তবে মনে হলো একটু যেন কাঁপল, আর মনে হলো মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠছে। আমি গেট দিয়ে ঢুকে বাগানের পাথর বিছানো রাস্তায় দাঁড়িয়ে সার্চোস্কোপটা বার করে জিজ্ঞাসা করলাম, ভাইরাস আর ব্যাকটেরিয়া কত? কোটি কোটি, অগুন্তি, জমাট বেঁধে আছে। ওগুলো কোথায়? বাড়ির ভেতরে। বাগানে নেই। বাড়ির ভেতরে কোথায়? ভেতরের প্রাণীগুলি আসল জমাট বাঁধা ব্যাকটেরিয়া ও ভাইরাস। ওরা চলাফেরা করছে কিভাবে? ওদেরকে চালানো হচ্ছে। আমার প্রচণ্ড শীত করছিল। শরীরের ভেতরে বেশ অস্বস্তি নিয়ে জিজ্ঞাসা করলাম, কারা চালাচ্ছে? ভিন গ্রহের প্রাণীরা। আর ওরা কোথায়? স্পেসশিপে। স্পেসশিপটা কোথায়? আম গাছের নিচে। কেমন দেখতে? উল্টোনো গামলার মতন। ছোট্ট ছোট্ট 100টা ফুটো আছে। ফুটো দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। চোখ গেল ডান দিকের আম গাছের নিচে। স্পেসশিপটাকে দেখতে পেলাম। ক্যামডিস দিয়ে ছবি তুলে দ্রুত পাঠিয়ে দিলাম দুর্গতিনাশকে। এবারে বাড়ির ভেতরে এগোতে যেতেই শুনলাম ভেতর থেকে একটা ফ্যাঁসফ্যাঁসে গলা। ডক্টর দেব, আপনি তাহলে এসেছেন? হ্যাঁ, আমরা মরতে বসেছি। ম্যাগনেটিক ফিল্ডটাকে সরিয়ে দিন, এক্ষুনি সরিয়ে দিন, তা না হলে আমরা সবাই মরে যাব, মরে যাব। আমার হাত পা কাঁপছিল। বাড়ির ভেতরে পা দিয়েই দেখলাম সেই গাছগুলো। অদ্ভুত দৃশ্য। পাতা ডাল সব খসে খসে যাচ্ছে, আর বাতাসে ধোঁয়া হয়ে মিশে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ম্যাগনেটিক ফিল্ড সরিয়ে দিলে তোমরা চলে যাবে? আমাদের স্পেসশিপ তৈরি, এক্ষুনি আমরা চলে যাব। সার্চোস্কোপে গলা পেলাম। সঠিক বলছে না। ফিল্ড সরালে ভাইরাস আর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। পৃথিবীর সমস্ত মানুষ শেষ হয়ে যাবে। জোর গলায় বললাম, তোমরা মিথ্যে কথা বলছো। তোমরা পৃথিবীতে কেন এসেছো? সত্যি করে বলো। বলছি তো, আমরা অন্য গ্রহে প্রাণী আছে কিনা দেখতে বেরিয়েছিলাম। তোমাদের হিসাবে অন্তত 40 বছর আগে আমরা পৃথিবীতে এসে আটকে পড়ি। সম্পূর্ণ মিথ্যে কথা। বছর 10 আগে ওরা পৃথিবীর জয়ের উদ্দেশ্যে এসে আটকে পড়েছে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে বাঁচলেও তা সরাতে পারছে না। সত্যি কথা যখন জেনেই ফেলেছ, তখন মরো। অবশ্য এমনিতেই তুমি মরতে, আগে হোক বা পরেই। দেখলাম গাছগুলোর ডালপালা দ্রুত ভেঙে খসে হাওয়ায় মিশে যাচ্ছে। আমার মধ্যে একটা আচ্ছন্ন ভাব। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। কোনো রকমে দুর্গতিনাশকটা বার করে টিপলাম তার সুইচ। আগে থেকেই সেট করা ছিল। নিমেষের মধ্যে সব অদ্ভুত গাছপালা, কঙ্কাল, পালক সব অদৃশ্য হয়ে গেল। আমার চোখ বুজে আসছে। আমি মাটিতে আধশোয়া হয়ে বসে পড়লাম। কোনো রকমে দুর্গতিনাশকটাকে নিয়ে বুকে হেঁটে বাগানে এসে স্পেসশিপে সেট করে টিপে দিলাম। তারপরে আর কিছু মনে নেই। 26 জানুয়ারি 2001।
51। আজ বাড়ি ফিরেছি। প্রজাতন্ত্র দিবস, তাই নিঃশব্দে আতশবাজি ফুটছে। দীর্ঘদিন রোগভোগের পর হসপিটাল থেকে ছাড়া পেয়েছি আজ। জটিল ভাইরাল ফিভার হয়েছিল। ওই ভাঙা বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় মারুকপ্টারের চালক আমাকে উদ্ধার করে। তারপর 7 দিন অজ্ঞান থাকার পরে জ্ঞান ফেরে। আমায় উদ্ধার করার সময় মারুকপ্টারের ড্রাইভার দেখেছিলেন আমার পাশে দুটো পাতি কাক বসে। বুঝলাম একটা কাকেশ্বর, কিন্তু অন্যটা। হসপিটালে নাকি প্রতিদিন কাক দুটো আমাকে গোলাপ ফুল দিতে আসতো। সেটা অবশ্য জ্ঞান ফেরার পর আমিও দেখেছি। কথা বলার অনুমতি ছিল না বলে আমি ওদের কিছু জিজ্ঞাসা করতে পারিনি। মৃত্যুর হাট থেকে ফেরত এসেছি। ঠিক সময়ে দুর্গতি নাশকটা না ছুড়লে আমি হয়তো মরেই যেতাম। ওরা এসেছিল পৃথিবী জয় করতে। এসেই পৃথিবীর ভাইরাস আর ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচার জন্য বাগান শুদ্ধ মুড়ে ফেলে ম্যাগনেটিক ফিল্ডে। কী করে ম্যাগনেটিক ফিল্ড রিমুভ করবে সেটা ওরা জানতো না। ভেবেছিল পরে ঠিক বার করে নেবে। বাগানের ভাইরাস এবং ব্যাকটেরিয়া পরিবেশের সঙ্গে ধীরে ধীরে খাপ খাইয়ে নিল। ওদের থেকে আরও ভাইরাস ও ব্যাকটেরিয়া তৈরি করে সেগুলো জমাট বাঁধল। এইটাই হলো ওদের পৃথিবী ধ্বংস করার অস্ত্র। ওরা দেখেছিল খাদ্য হিসাবে একমাত্র পাতি কাকের মধ্যেই ওদের প্রয়োজনীয় খাদ্যগুণ সব আছে। তাই পৃথিবীতে পাতি কাকের সংখ্যা দ্রুত কমে যাচ্ছিল। আরও একটা অদ্ভুত বিষয় খেয়াল করে আশ্চর্য হয়ে গেলাম। গ্রহের আর জাতির নাম, কাকের বৈজ্ঞানিক নাম কর্ভাস স্প্লেন্ডেন্স। কর্ভাসকে উল্টো করলে যে লেখাটা হয় সেটা ওদের গ্রহের নাম, আর প্লেন্ডেন্সকে উল্টো করলে ওদের জাতির নাম। এই কারণেই কি ওদের ওরকম অদ্ভুত নাম? ওদের বিজ্ঞান আমাদের থেকে কয়েকটি বিষয়ে বেশ উন্নত, যেমন সম্মোহনের বিষয়টা। ওরা মানসিক তরঙ্গ পাঠিয়ে বিশ্বের নানান জায়গা থেকে পাতি কাক সংগ্রহ করত, যে কারণে কাকেশ্বরও ছটফট করতে করতে চলে এসেছিল। যতদিন ল্যাবে ছিল ম্যাগনেটিক ফিল্ড ওকে বাঁচিয়ে রেখেছিল। ওরা খবরও রাখত। আমার ম্যাগনেটিক ফিল্ডের খবর পেয়ে আমাকে টেনে নিয়ে গিয়েছিল। তার পরের ঘটনা কি সেটা আমি আগেই লিখেছি। এখন প্রশ্ন হলো, ওরা আসলে কি? ভিন গ্রহের অন্য সৌরজগতের প্রাণী, এটা তো ঠিকই। আমার অনুমান হয়তো ওরা নিজেরাই ভাইরাস আর ব্যাকটেরিয়া। অবশ্য আমি জানি না আমার অনুমান কতটা সত্য, কারণ জানার আর কোনো উপায় নেই। ল্যাবে ঢুকতে যেতেই দেখি দুটো কাক, একটা কাকেশ্বর আর অন্যটা একটা মেয়ে। বুঝলাম সঙ্গিনী জুটিয়েছে। আমার দিকে যেরকম করুণ দৃষ্টিতে তাকালো সবই বুঝলাম। বললাম, যেতে চাইছিস কি? তবে যা, সাবধানে থাকিস, আর মাঝে মাঝে দেখা করে যাস, কেমন? তোকে মাঝে মাঝে না দেখলে খুব কষ্ট পাবো। কাকেশ্বর এসে আমার জামায় মাথা ঘষে বলল, থ্যাঙ্কস। পয়লা এপ্রিল 2051 সাল। ওই ঘটনার পর বেশ কিছু মাস কেটে গেছে। যেদিন সকালে প্রতিদিনকার মতো ল্যাবে ঢুকে আমার কম্পিউটার পেন্টিয়াম 4 অ্যাডভান্স চালাতে গিয়ে চিঠিটা পেলাম। এটা একটা আমন্ত্রণপত্র। দুবার চিঠিটা পড়লাম, তারিখটা মনে পড়ল। ভাবলাম নিশ্চয়ই মজা করে বোকা বানানোর জন্যই কেউ পাঠিয়েছে। পর মুহূর্তে ক্যামডিস জানালো ক্যানবেরা থেকে ফোন এসেছে। ক্যানবেরার যে কোম্পানিটা আমার দৃষ্টি প্রদীপের পেটেন্ট নিচ্ছে তার ম্যানেজিং ডিরেক্টরের ফোন। ফোনে কথা বলার পর আমি বিস্মিত এবং অভিভূত। পুরোটা খুলেই বলা যাক। সত্যি বলতে জীবনে প্রথম কোনো আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে ডাক পাচ্ছি, বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠানোর জন্য। শুধু তাই নয়, আবার অতিথি বৈজ্ঞানিক হিসেবে।
ক্যানবেরা থেকে আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে আমার বৈজ্ঞানিক প্রবন্ধ পাঠ এবং আমার দৃষ্টি প্রদীপ যন্ত্রের ডেমনস্ট্রেশনের মধ্যে দিয়ে। এটা যে কত বড় একটা সম্মান তা শুধু বৈজ্ঞানিকরাই ভালো করে বুঝতে পারবেন। আমার কাছে পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছে। সম্মেলনের শুরু 25শে জুলাই। উদ্যোক্তারাই আমার যাওয়া আসা, থাকা, খাওয়া সব কিছুর খরচ নিচ্ছেন। আমি ঠিক করে ফেললাম আমার দৃষ্টি প্রদীপকে সম্পূর্ণ করে তুলতে হবে। হাতে অবশ্য 2.5 মাস সময়। এখন আমার যন্ত্রে দৃষ্টিহীনরা সব কিছুই দেখতে পায়, কিন্তু জন্মান্ধরা শুধু সাদা কালো দেখে। এইটাই আমার যন্ত্রের একটাই অপূর্ণতা। জন্মান্ধরাও যদি পৃথিবীর রঙিন চেহারা দেখতে পেত তাহলেই আমার যন্ত্র সার্থক হতো। 15 এপ্রিল 2051 সাল। আজকে হাতে সুপার এয়ার জেটের ক্যানবেরা যাওয়ার টিকিটটা পেলাম। এই সুপার এয়ার জেটে কোনোদিন চড়ার সৌভাগ্য হয়নি। সত্যি বলতে হবে বলেও ভাবিনি। শব্দের থেকেও 3 গুণ জোরে যায়। টিকিটটা দেখলাম সর্বোচ্চ শ্রেণীর, সঙ্গে ওখানকার খরচাপাতির জন্য একটা বিরাট অঙ্কের চেকটা দেখে আরও উৎসাহ জাগলো। উঠে পড়ে লাগতে হবে দৃষ্টি প্রদীপকে পরিপূর্ণ যন্ত্র করার জন্য। 1 জুলাই। এখন রাত 10টা। সকাল 8টা থেকে উদয়াস্ত খেটে দৃষ্টি প্রদীপকে সম্পূর্ণ করেছি। সারা দিন শুধু চিকেন ট্যাবস, রাইস ট্যাবস আর চা খেয়েছি। এই চিকেন ট্যাবস আর রাইস ট্যাবস আমি বছর 2 আগে আবিষ্কার করেছি। এতে কাজের সময় খুবই সুবিধা হয়। খাওয়া দাওয়ার জন্য বেশি সময় নষ্ট হয় না। চায়ের জন্য টি ট্যাবসও বানাতে পারতাম, কিন্তু আমার চায়ের কাপে চুমুক দিয়ে চা না খেলে চলে না। এই একটি আমার নেশা, বলা যায় বিলাসিতা। দৃষ্টি প্রদীপ যন্ত্রটা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। জন্মান্ধ মানুষ পাওয়াই তো সমস্যা। দেখি, ডক্টর সাম্যকে ধরতে হবে, ওর অনেক চেনাশোনা আছে। 2 জুলাই। আজকে একটা দারুণ ব্যাপার হয়েছে। সকালে ক্যামডিস জানালো ওয়াশিংটন থেকে প্রফেসর কার্নেগি আমার সঙ্গে কথা বলতে চান। প্রফেসর কার্নেগির নাম আমি আগে অনেক শুনেছি। একজন খুব বিখ্যাত বৈজ্ঞানিক। আমি ক্যামডিসটা নিয়ে ক্যামডিসে প্রফেসরের ত্রিমাত্রিক ছবিটা দেখালাম। মাথা ভর্তি সাদা উস্কো খুস্কো চুল, পরনে লাল জামা, কান দুটো একটু অদ্ভুত, কীরকম যেন ছুঁচলো। ক্যামডিসটা হাতে নিতেই উনি প্রথমেই জিজ্ঞাসা করলেন, আমি কি বিশ্ববিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ডক্টর দেবের সঙ্গে কথা বলছি, নাকি ওর সহকারীর সঙ্গে? এই প্রশ্নটা শুনে আমি একটু অবাক হলাম, কারণ ওর কাছে ক্যামডিস বা পুরনো আমলে ডিচ ক্যাম থাকলেও তাতে আমার ছবি দেখাবে। আবার বিশ্ববিখ্যাত ভারতীয় বৈজ্ঞানিক সম্বোধনটাও বেশ ভালো লাগলো। হেসে বললাম, আগে আমি ডক্টর দেবী বলছি। এরপরে শুরু হলো নানান প্রশস্তি। মোদ্দা কথা যা বুঝলাম সেটা হলো উনি আমার কথা জেনেছেন ক্যানবেরা আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্যোক্তাদের কাছ থেকে। আমার দৃষ্টিপ্রদীপ যন্ত্রের কথা শুনেই আমাকে ফোন করেছেন। উনিও আমার মতোই দৃষ্টিহীনদের দৃষ্টিদানের উদ্দেশ্যে যন্ত্র তৈরি করার চেষ্টা করছেন। আমার যন্ত্রটা তৈরি হয়ে গেছে শুনে ওর গলায় কিঞ্চিত হতাশা শুনতে পেলাম। আমার কাছে বারবার করে অনুরোধ করলেন সম্মেলন শুরুর আগে যদিও ল্যাবে যাই একবার, আর আমার যন্ত্রটা দেখাই, তাহলে উনি ধন্য হয়ে যাবেন। সেই সঙ্গে আমি যেন ওর যন্ত্রটাও দেখি, দোষ ত্রুটি কী আছে সব যেন শুধরে দিই। আমাকে জানাতেই হলো যে দেখুন, আমি সম্মেলন শুরুর দিনেই ক্যানবেরা পৌঁছচ্ছি। সেইভাবেই উদ্যোক্তারা টিকিট পাঠিয়েছেন। তবে সম্মেলনের শেষে আমার যেতে কোনো আপত্তি নেই, কারণ 3-4 দিনের মতো সময় পাবো হাতে। ক্যামডিজে মুখ দেখে মনে হলো উনি বেশ হতাশই হয়েছেন। একটু চুপ করে থেকে তারপরে বললেন, সম্মেলনের শেষে আমি আপনাকে ওয়াশিংটনে আমার ল্যাবে নিয়ে যাব। 25শে জুলাই 2051। এখন রাত 10টা বেজে 40 মিনিট। সারাদিনে ধকলে ক্লান্ত,
তাও মনে হলো আজকের সারাদিনের ঘটনাটা আমার লিখে রাখা উচিত। কলকাতা থেকে ঠিক 1 ঘন্টা 5 মিনিটে ক্যানবেরায় পৌঁছে গেলাম। ঘড়িতে তখন সকাল 8টা বাজে। 10টা থেকে সম্মেলন শুরু। কনফারেন্স হলে লাগোয়া গেস্ট রুমে আমার থাকার ব্যবস্থা হয়েছে। আমার পেন্টাম 4 অ্যাডভান্স আর দৃষ্টিপ্রদীপ নিয়ে কনফারেন্স শুরুর আগে রিহার্সাল দিয়ে নিলাম। আমার প্রবন্ধ পাঠ আর পেন্টাম 4 অ্যাডভান্সের সাহায্যে দৃষ্টিপ্রদীপের ডেমনস্ট্রেশন কেমন হয়েছিল তা বুঝলাম শেষ হওয়ার পরে। হল শুদ্ধ বিশ্ববিখ্যাত নানান দেশের বৈজ্ঞানিকের তুমুল হাততালি আর অভিনন্দনে। এরপর ছিল প্রশ্নোত্তরের পালা। নানান দেশের বৈজ্ঞানিকরা দৃষ্টিপ্রদীপ সম্বন্ধে প্রশ্ন করছিল, আর আমি চেষ্টা করছিলাম তাদের প্রশ্নের উত্তর দেওয়ার। মনে হচ্ছিল আমার উত্তর শুনে তারা সন্তুষ্টই হচ্ছেন। আমার অবাক আর খটকা লেগেছিল একটা বিষয়। প্রফেসর কার্নেগি একদম সামনের সারিতে বসে আমার প্রবন্ধ পাঠ এবং দৃষ্টিপ্রদীপ যন্ত্রটা এবং তার ডেমনস্ট্রেশন ভালো করে দেখলেন। সবাই যখন হাততালি দিচ্ছিল তখন একবারের জন্যও এগিয়ে হাততালি দিতে দেখিনি। সবাই যখন প্রশ্ন করছিল তখন উনি একটিও কথা বলেননি, চুপ করে শুনছিলেন। আসলে মানুষের মন তো খারাপ তো লাগবেই। যে যন্ত্র বানানোর জন্য উনি বহুদিন ধরেই চেষ্টা চালাচ্ছেন সেটা ওর আগে অন্য কেউ বানিয়ে ফেলে, তাহলে খারাপ তো লাগারই কথা। ঠিক করলাম ওর সঙ্গে ওর ল্যাবে যখন যাব তখন চেষ্টা করব ওর এই দুঃখটা ভুলিয়ে দিতে, যতটা সম্ভব ওকে সাহায্য করতে। 31শে জুলাই আজ সম্মেলন শেষ হয়েছে। সমগ্র বিশ্বের তাবর তাবর বৈজ্ঞানিকদের কাছ থেকে আমি যেরকম অভিনন্দন ও প্রশংসা পেয়েছি তাতে আমি অভিভূত। প্রফেসর কার্নেগি অবশ্য এতদিন আমাকে একটু এড়িয়েই চলেছেন। আমার মনে হয়েছে উনি হয়তো আমাকে ওর ল্যাবে নিয়ে যাওয়ার প্রোগ্রামটা বাতিলই করেছেন। লজ্জায় বলতে পারছেন না, তাই এড়িয়ে চলছেন। সম্মেলনে আমার বয়সী একজন ব্রিটিশ বৈজ্ঞানিক ডক্টর ফিলিপসও ছিল। এর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল। ডক্টর ফিলিপস খুবই মিশুকে। সম্মেলনের শেষে যাওয়ার আগে আমাকে বারবার করে বলে গেলেন, দেশে ফিরেও যোগাযোগ রাখবেন, আর কোনো দরকার পড়লেই আমাকে জানাবেন। আমি ব্রিটিশ বিজ্ঞানী হলেও কর্মস্থল আমেরিকার ওয়াশিংটন, সুতরাং দ্বিধা করবেন না। আমি গেস্ট রুমে ফেরার আধ ঘন্টার মধ্যেই ক্যামব্রিজে ফোন এলো। দেখলাম প্রফেসর কার্নেগি ফোন করেছে। জিজ্ঞাসা করলেন, তোমাকে আমার ল্যাবে নিয়ে যাওয়ার জন্য কখন আসবো? আমার প্রচণ্ড ক্লান্ত লাগছিল, তাই বাধ্য হয়ে বললাম, কালকে সকালে যাব, আজকে প্রচণ্ড ক্লান্ত লাগছে। উনি জানালেন, আমার নিজের একটা ছোট্ট 2 সিটারের হেলি প্লেন আছে, আপনাকে তাতেই নিয়ে যাব, কোনো অসুবিধা হবে না, আমি নিজেই প্লেনটা চালাবো। 1 অগস্ট আজকে সারাদিন নানান ঘটনার মধ্যে দিয়ে কাটল। অন্ধকারের মধ্যে ক্যামব্রিজের আলোয় ডায়েরি লিখছি। এখন রাত 11টা। ঘটনাগুলো না লিখে রাখলে ভুলে যেতে পারি, এই ভেবেই লিখে রাখছি। সকালে ক্যামব্রিজ আমায় ডেকে জানালো ডক্টর ফিলিপস ফোন করেছেন। ফোনটা ধরতেই বললেন, গুড মর্নিং, তা তোমার আজ সারাদিনের প্রোগ্রাম কি? আমি প্রফেসর কার্নেগির কথা জানালাম। উনি শুনে অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপরে জিজ্ঞাসা করলেন, তুমি কি আগে থেকেই ওকে চেনো? স্বাভাবিকভাবেই আমি না বললাম, পুরো ঘটনাটা জানালাম ওকে। উনি শুনে অনেকক্ষণ ভেবে নিয়ে তারপরে বললেন, একটু সাবধানে চোখ কান খোলা রেখে চলো, আর কোনো ঝামেলায় পড়লে খবর দিও। আমি ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দেওয়া মাত্রই বাইরে পায়ের আওয়াজ পাওয়া গেল, আর তারপরেই কলিং বেলের আওয়াজ। প্রফেসর কার্নেগি আমায় নিতে এসেছেন। হেলিপ্লেনে প্রফেসর কার্নেগি আমার সঙ্গে একটি কথাও বললেন না। আমার অস্বস্তি হচ্ছিল, তাই নিজের 2-1টা কথা বললাম। উনি হ্যাঁ আর না বলে উত্তর দিচ্ছিলেন। শেষে আমি বিরক্ত হয়ে চুপ করে বসে রইলাম।
কিছুই করার নেই, তাই ওর প্লেন চালানো দেখছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম। ঠিক 2 ঘন্টা 25 মিনিট বাদে ওয়াশিংটনে ওর ল্যাব কাম বাড়িতে আমি পৌঁছালাম। ওয়াশিংটন শহরে একটু বাইরে বিরাট জায়গা নিয়ে প্রাচীর দিয়ে ঘেরা একটা একতলা বাড়ি। বাড়িতে পৌঁছেই উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে বললেন, অধমের ল্যাবে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর দেবের পদধূলি পড়াতে অধমের ল্যাব ধন্য হল, সুস্বাগতম। আমি হেসে বললাম ওর যন্ত্রটা দেখাতে। উনি একটু গম্ভীর হয়ে বললেন, এত তাড়া কিসের? আপনি বিশ্রাম নিন, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ল্যাবের চাবি, ও এলেই আপনাকে ল্যাব খুলে যন্ত্রটা দেখাবো। ওর বাড়িটা একতলা, কিন্তু বাড়িতে না নিয়ে গিয়ে বাগানের মাঝে একটা ঘরের সামনে এসে দরজা রিমোটের সাহায্যে খুললেন। তারপরে আমাকে বললেন, ভিতরে ঢুকে বিশ্রাম নিন, আসলে গেস্ট রুমটার চাবিও অ্যাসিস্ট্যান্টের কাছে, ও এলেই আপনাকে ওখানে নিয়ে যাব। ঘরে একটা জোরালো সাদা আলো জ্বলছিল। আমি ঢুকে দেখলাম এদিকে একটা খাট আর অন্যদিকে একটা টেবিল আর চেয়ার। ঘরে আর কিচ্ছু নেই। অন্যদিকে একটা দরজা, সেটা খুলতেই একটা ছোট টয়লেট। আমার বেশ বিরক্ত লাগছিল। উল্টো দিকে ফিরে প্রফেসর কার্নেগিকে কড়া ভাষায় কিছু কথা শোনাবো বলে ঘুরতেই দেখলাম উনি নেই, আর বাইরে যাওয়ার দরজাটাও বন্ধ। আমি দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, বাইরে থেকে বন্ধ, অর্থাৎ আমায় বন্দি করা হয়েছে। কিন্তু কেন? অনেক ভেবে ক্যামডিসে ডক্টর ফিলিপসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ক্যামডিস কাজ করছে না। মাথায় হাত দিয়ে বসে পড়লাম। হঠাৎ মনে পড়ল আমার বাকি যন্ত্রের কথা ব্যাগে রয়েছে। ব্যাগ থেকে আমার ফটোস্কোপ আর দুর্গতিনাশকটা বার করলাম। এই দুটোই আমার আবিষ্কৃত যন্ত্র। ফটোস্কোপটার সাহায্যে যে কোনো কিছুর সঠিক পরিসংখ্যান বা তথ্য যেমন পাওয়া যায়, তেমনি কেউ মিথ্যে কথা বললে তা ধরাও পড়ে। ফটোস্কোপ সঠিক কথাটাও জানিয়ে দেয়। আর দুর্গতিনাশক একটা অস্ত্র, যে কোনো জড় বা জীবন্ত বস্তুকে এই বস্তুটা অণুপরমাণুকে ভেঙে অদৃশ্য করে দেয়। বিপদের মুখে পড়তে চলেছি ভেবে দুটোকেই পকেটে ঢোকালাম। খিদে পাচ্ছিল। ব্যাগ খুলে 2টো চিকেন ট্যাপস আর গোটা 5 রাইস ট্যাপস খেয়ে নিলাম। তারপরেই মনে হলো ফটোস্কোপের সাহায্যে অনুসন্ধান চালালে কেমন হয়। ফটোস্কোপকে জিজ্ঞাসা করলাম, প্রফেসর কার্নেগি এখন কোথায়? উত্তর এলো, বলা যাচ্ছে না। উত্তর শুনে গা পিত্তি ঝুলে গেল। যন্ত্রটা খারাপ হয়নি তো? জিজ্ঞাসা করলাম, দরজা কি বাইরে থেকে বন্ধ? হ্যাঁ। ভিতর থেকে কি খোলা সম্ভব? না। প্রফেসর কি ল্যাবে? এটাই ল্যাব। ফটোস্কোপের মৌলিক ভয়েস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘরের উজ্জ্বল সাদা আলোটা নিভে গেল। একটা স্পার্ক। ফটোস্কোপটা খচখচ 2বার আওয়াজ করে বন্ধ হয়ে গেল। ক্যামডিসের আলো জ্বালিয়ে লেখা শেষ করলাম। 3রা অগস্ট 2051 সাল। কাল সারাদিন ইচ্ছে করেই ডায়েরি লিখিনি, কারণ ক্যামডিসের আলোই একমাত্র ভরসা। তাই যতটা সম্ভব আলো কম জ্বালানোর চেষ্টা করছি। কালকে 24 ঘন্টাই গুট্টি অন্ধকারে কাটিয়েছি। চিকেন ট্যাপস আর রাইস ট্যাপস এটা খেয়েই কাটাতে হয়েছে। খাবার জল অবশ্য ঘরে একটা ছিল, একটা বোতল। জলও প্রায় শেষ। কালকে 2-3 বার ঘরটা মৃদু কেঁপে উঠেছিল। ভূমিকম্প কিনা কে জানে। আজকে সারাদিনে উল্লেখযোগ্য ঘটনা কিছুই নেই। সেই একই অন্ধকার আর অন্ধকার। আমার ক্যামডিস আর ফটোস্কোপ কাজ করছে না, তবে দুর্গতিনাশক কাজ করছে। ঘরের একটা জলের গ্লাসের ওপরে পরীক্ষা করে সেটা বুঝতে পেরেছি। কালকেও যদি একই অবস্থা থাকে তাহলে অসুবিধায় পড়ব, কারণ খাওয়ার জল প্রায় শেষ।
জল না খেয়ে কতদিন আর কাটানো যায়। 4 অগস্ট। আজকে সারাদিন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেগুলি গুছিয়ে লেখার চেষ্টা করছি। এখনও লিখতে গিয়ে দেখলাম আতঙ্কে আমার রীতিমতো হাত কাঁপছে। সকালবেলায় হঠাৎ দেখি নিজের থেকেই দরজা খুলে গেল। বাইরে থেকে একটা নীল আলো এসে ঘরে ঢুকছে। আমি ক্যামডিস আর ফটোস্কোপটা পকেটে নিয়ে দুর্গতি নাশকটা বাগিয়ে পা টিপে টিপে দরজার কাছে এগোলাম। কারোর কোনো সাড়া শব্দ নেই। দরজা দিয়ে বাইরে মাথা বার করে অবাক হয়ে গেলাম। দিন না রাত বুঝতে পারলাম না। প্রথমে মনে হলো রাত, পরে হাতের ঘড়ি দেখে বুঝলাম ভোরবেলা। কিন্তু কেমন যেন সব কিছু অন্ধকার, নীলচে রাতের মতো। চারপাশে গাছপালা, দূরে পাহাড়, কিন্তু সবই নীলাভ। এ কোন পৃথিবী? এ আমি কোথায় এলাম? আবার ঘরের ভিতরে ঢুকে পড়লাম। কি মনে হলো দৃষ্টিপ্রদীপ যন্ত্রটা বার করে পড়ে বাইরে এলাম। জানি কোনো কাজ হবে না, তাও একটা চেষ্টা করলাম। যন্ত্রটা কাজ করছে না দেখে পকেটেই রাখলাম। হঠাৎই খেয়াল করলাম অন্ধকার ভাবটা কেটেছে যেন। সূর্যোদয় হচ্ছে, কিন্তু এ কি? নীল আকাশে সূর্যোদয় হলো। সূর্যটাও যে নীল, নীল আলো ছড়িয়ে দিচ্ছে। গাছপালা, পাহাড়, পর্বত, দূরের সমুদ্র, সব কিছুই নীল। আমার হাত পায়ের দিকে তাকালাম। আমার হাত, পা, জামা কাপড় সব নীল রঙের। অদ্ভুত লাগছিল। ভাবলাম একটু এগিয়ে দেখি। গাছগুলোর কাছে গিয়ে দেখি সেগুলো অদ্ভুত, বড্ড লম্বা গাছের ডালপালা। পাতাগুলো ঠিক পৃথিবীর গাছের মতো নয়। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা এগিয়ে গিয়েছি। এমন সময় মাথার উপরে একটা কর্কশ আওয়াজ। উপরে তাকিয়ে দেখি একটা ছোট্ট হেলিপ্লেনের মতো কিছু একটা। প্রথমে ভেবেছিলাম একটা হেলিপ্লেন, পরে মাথার উপরে ওই রকমই কর্কশ শব্দ করতে করতে ডানা ঝাপটাতে ঝাপটাতে পাক খেতে দেখলাম। আর বুঝলাম পাখি জাতীয় কিছু একটা। ঠোঁটটা কিন্তু বেশ সরু আর লম্বা। দাঁতের শাড়ি দেখে অবাক হলাম। পাখির তো দাঁত নেই। দৌড়ে একটা গাছের নিচে আশ্রয় নিলাম। এই কিংভূত উড়ন্ত প্রাণীটা বেশ কিছুক্ষণ মাথার উপরে চক্কর মেরে চলে গেল। এই উড়ন্ত প্রাণীটাও নীল রঙের। এ কি অদ্ভুত জায়গা! এখানে সব কিছুই নীল রঙের। নাকি নাকি আমার চোখের কোনো অসুখ হয়েছে, যে কারণে আমি সব কিছু নীল রঙের দেখছি। আরও ঘণ্টাখানেক এদিক ওদিক ঘুরে আবার ওই বাড়িটাতেই ফিরে এলাম। বাড়িটা একটু উঁচু, সমতল জায়গার উপরে দাঁড়িয়ে। আগে উত্তেজনার বশে খেয়ালই করিনি। ফেরার সময় খেয়াল করলাম। ফিরলাম বেশ ভয়ে ভয়ে, গাছের নিচ দিয়ে হেঁটে। কারণ মাঝে মধ্যেই ওই অদ্ভুত উড়ন্ত প্রাণীগুলো মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। ঘড়িতে দেখলাম দুপুর প্রায় 12টা। বাইরে বেরিয়ে অবশ্য বোঝার উপায় নেই। চিকেন আর রাইস ট্যাপস দিয়ে খিদে মেটালাম। বিকেলে ঘুম থেকে উঠে বাইরে বেরোতে ভরসা পেলাম না। 5ই আগস্ট 2051 সাল। আজকে সাহস সঞ্চয় করে বেরিয়েছিলাম। যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো তা গুছিয়ে লেখার চেষ্টা করছি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চারপাশটা ভালো করে দেখলাম। বাড়ির পিছন দিকে নীল ঘাসে ছাওয়া সমতল ভূমি। একটু পরেই ঢালু হয়ে নেমে গিয়ে মিশেছে নীল সমুদ্রে। সমুদ্রে নীল বড় বড় ঢেউ আছড়ে পড়ছে নীল বালুময় তটে। বহু দূরে নীল সমুদ্র মিশেছে নীল আকাশের সঙ্গে। নীল আকাশে ঘন নীলের পুঞ্জ পুঞ্জ মেঘ ভেসে বেড়াচ্ছে। সমুদ্র আর আকাশের মাঝে ঘন নীলের একটা সরু দাগ দুটোর তফাৎ বুঝিয়ে দিচ্ছে। বাড়ির সামনে নীল সমতল ভূমি, মাঝে মাঝে অবশ্য বেশ কিছু বড় বড় নীল রঙের অদ্ভুত দেখতে গাছ, আর তারপরেই নীল বন। আগের দিন ডান দিকে গিয়েছিলাম, তাই ঠিক করলাম বাঁ দিকে যাব। উপরে কর্কশ চিৎকার শুনে তাকিয়ে দেখি সেই অদ্ভুত প্রাণী।
ক্যামডিসটা বার করে চললাম। ফোন অকেজো। ভাবলাম ম্যানুয়ালি অপারেশন করে দেখি। ক্যামেরাটা অন করলাম। ভাগ্যক্রমে চালু হয়ে গেল। উড়ন্ত প্রাণীটার ছবি নিলাম। তারপরে ছবিটা দুর্গতিনাশকে ট্রান্সফার করলাম। এইবারে দুর্গতিনাশকে ছবিটা সেট করে অস্ত্রটাকে তৈরি রাখলাম। ধীর পদক্ষেপে বাঁ দিক ধরে এগিয়ে যেতে লাগলাম। আবার কর্কশ শব্দ এবং ডানা ঝাপটানোর আওয়াজ। ঘুরে তাকিয়ে দেখি আমার ফুট 10 দূরে ভয়ঙ্কর একটা দাঁতালো মুখ। অস্ত্রটা চালালাম। সঙ্গে সঙ্গে প্রাণীটা অদৃশ্য হয়ে গেল। আমার অস্ত্র কাজ করছে, এটা যে কত বড় ব্যাপার বেশ নিশ্চিন্ত হলাম। যাই দেখছি ক্যামডিসে তার ছবি তুলে দুর্গতিনাশকে পাঠিয়ে দিচ্ছি। নীল গাছে ভরা জঙ্গল যখন থেকে শুরু হয়েছে সেই অবধি এগোলাম। একটু ইতস্তত করে আবার ফেরত এলাম। এর মধ্যে বেশ কিছু নীল ফড়িং দেখেছি, যেগুলো এক একটা চিলের মতো বড়। 10-12 রকমের পোকা দেখেছি, সবাই অবশ্য নীল রঙের। বাড়িতে ফিরে ট্যাপস খেয়ে ঘুম দিলাম। বিকেলে একটু সামনে ঘোরাঘুরি করে ফেরত এলাম। 10ই অগস্ট 2051 সাল। 4 দিন বাদে আবার ডায়েরি লিখছি। গত 4 দিনে উল্লেখযোগ্য ঘটনা তেমন কিছুই ঘটেনি। 3টে ছোট ছোট প্রাণী দেখেছি। একটা পাখিও দেখেছি কাকের আয়তনে। লেজ আছে, দূর থেকে এক ঝলক দেখা। সব কিছুই নীল রঙের। এখান অবধি আমি বুঝে উঠতে পারিনি আমি কোথায় আছি। এটা কি নতুন কোনো গ্রহ নাকি আমার স্বপ্ন? আশা করি এর উত্তর পাব। তবে সুস্থ শরীরে বেঁচে আমার চেনা পৃথিবীতে ফিরতে পারবো কি না তা জানি না। এই কদিনে উত্তেজনার চোটে একটা কথা লিখতে একদম ভুলে গিয়েছিলাম। সেটা হলো খাওয়ার জল। যেদিন ঘরের দরজা নিজে থেকেই খুলে গিয়েছিল, অর্থাৎ 4 অগস্ট, সেই দিন আবিষ্কার করেছিলাম বাথরুমের লাগোয়া খাওয়ার জলের ট্যাপে জল আসছে। তাই এতদিন খাওয়ার জলের সমস্যা ভুগতে হয়নি। 11ই অগস্ট 2051 সাল। আজকে আমি উট পাখির মতো দেখতে 10-12টা প্রাণী দেখেছি। ডান দিকের মাঠে ঘুরে বেড়াচ্ছিল। আমাকে দূর থেকে দেখেই পালিয়ে গেল। এইগুলোও নীল রঙের। আমার এখন নীল আতঙ্ক শুরু হয়েছে। আমার ক্যামডিস নীল, দুর্গতিনাশক নীল, চিকেন ও রাইস ট্যাবসও নীল। এমনকি যে জল খাচ্ছি তাও নীল রঙের। সব কিছু নীল। বাড়ি থেকে তাই আর নীল দেখতে বেরোতে ইচ্ছে করছে না। 12ই অগস্ট 2051 সাল। আজ ভয়ঙ্কর ঘটনার মধ্যে দিয়ে জানতে পারলাম আমি কোথায় এসে পড়েছি। জানি না এ জগৎ থেকে কোনোদিন আমার চেনা পৃথিবীতে ফিরতে পারবো কিনা। পুরোটা খুলে লেখা যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে তাকাতেই দেখি সেই উট পাখির মতো দেখতে গোটা 5 প্রাণী বেশ কিছুটা দূরে ছুড়ে বেড়াচ্ছে। চটপট কয়েকটা ছবি তুলে ফেললাম। ক্যামডিস থেকে দুর্গতিনাশকে ছবি ট্রান্সফার করে আরও ভালো করে প্রাণীগুলোকে দেখার জন্য চুপি চুপি গাছের আড়ালে আড়ালে এগিয়ে গেলাম। আমি বেশ খানিকটা দূরত্ব রেখে একটু ঘুরে চক্রাকারে এগোচ্ছিলাম। উপরে উড়ন্ত প্রাণীগুলোর কথাও খেয়াল রাখতে হচ্ছিল। প্রায় বনের কাছাকাছি এসে 19-20 ফুট দূর থেকে প্রাণীগুলোকে দেখছিলাম। হঠাৎই দূরে কতগুলো অদ্ভুত চিৎকার আর খটখট আওয়াজ পেলাম। একটু শঙ্কিত হয়েই তাকালাম। আচমকা বন ফুঁড়ে বেরিয়ে এলো এইরকমই প্রাণীরই একটি দল। দৌড়ে চলল ফাঁকা সমতল ভূমির দিকে। প্রায় 100 প্রাণীর দল। পিছনে তাড়া করে আসছে গোটা 10-12 2 পেয়ে 4-5 ফুট লম্বা প্রাণী। ওদের আবার সামনে 2 হাতের মতো পা। 3-4টে প্রাণী দ্রুত দৌড়ে কাবু করে ফেলল গোটা 2 উট পাখির মতো প্রাণীকে। ঠিক এই সময় একটা বিভৎস চিৎকার বনের গাছপালাগুলোকে দুলিয়ে
দুপ দুপ করতে করতে আমার ফুট 10 দূরে বন থেকে বেরিয়ে এলো। বাইশ 23 ফুট লম্বা একটা দুপে প্রাণী। ছোট্ট শিকারী প্রাণীগুলো ভয়ে পেয়ে দূরে সরে গেল। বড় প্রাণীটার মাথায় প্রায় 3 ফুটের মতন, সামনে দুটো হাস্যকর রকমের ছোট হাতের মতন পা। প্রাণীটাকে চেনা চেনা লাগছিল। মনে পড়ে গেল এরা ডাইনোসর। এই ডাইনোসরটির নাম টিরানোসরাস। ছোট্ট শিকারী ডাইনোসরগুলি হলো ডাইনোনিকাস, আর উট পাখির মতো প্রাণীগুলো হলো স্ট্রাথিওমিমাস। আকাশের উড়ন্ত প্রাণীগুলোকে চিহ্নিত করতে পারলাম, ওগুলো টেরোসর, উড়ন্ত সরীসৃপ। যে ছোট কাকের মতো পাখি দেখেছি সেটা আর্কিওপ্টেরিক্স, আর ছোট মুরগির মাপের প্রাণী যেটাকে দিন কয়েক আগে দৌড়ে যেতে দেখেছিলাম সেটা সবচাইতে ছোট ডাইনোসর। এটা ক্রিটেসাস যুগের পৃথিবী, অর্থাৎ 10 থেকে 12 কোটি বছর আগের পৃথিবী। আমার অবিশ্বাস্য লাগছিল। ভাবলাম স্বপ্ন দেখছি। আমার হাতের ক্যামডিজ কিন্তু ছবি তুলে যাচ্ছিল। ভাগ্যিস আমি বুদ্ধি হারাইনি। কি মনে হয়েছিল আমি ছবিগুলোকে দুর্গতিনাশকে ট্রান্সফার করে দিলাম। ক্যামডিজটা বন্ধ করতে যাব, চমকে উঠলাম একটা ভয়ঙ্কর গর্জনে। টিরানোসরাস ডাইনোনিকাসদের খাওয়ার কেড়ে নিচ্ছে দেখে ডাইনোনিকাসরা দল বেঁধে টিরানোসরাসকে আক্রমণ করছে। একটা ডাইনোনিকাস টিরানোসরাসের শক্ত চোয়ালে ছটফট করছে। আমি আস্তে আস্তে ওই জায়গা থেকে পালানোর চেষ্টা করলাম। কিছুটা পিছু হটে তারপর ডান দিকে ঘুরেই থ মেরে গেলাম। কখন নিঃশব্দে একটা টিরানোসরাস আমার পিছনে এসে দাঁড়িয়েছে টেরই পাইনি। কিছু করার ছিল না, প্রাণ বাঁচানোর জন্য অস্ত্রটা ব্যবহার করতেই হলো। তারপরেই দৌড় দিলাম। খেয়াল করলাম ডাইনোনিকাসগুলো আমাকে দেখতে পেয়ে তেড়ে আসছে। কোনো রকমে বাড়িতে পৌঁছে দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে দিলে বাইরের কোনো আওয়াজ ভিতরে আসে না। ঘরের জানালা একটাই, সেটা ভেতর থেকে বন্ধ করে রেখেছিলাম, নীল দেখব না বলে। ঘণ্টাখানেক বাদে জানলা একটু ফাঁক করে দেখলাম ডাইনোনিকাসগুলো তখনও বাইরে ঘোরাঘুরি করছে। 13ই অগস্ট 2051 সাল। গতকাল রাতে ঘুমোতে পারিনি। সারা রাত ভেবে ভেবে শেষে এই সিদ্ধান্তে এসেছি, হয় আমি ক্রিটেসাস যুগের পৃথিবীতে চলে এসেছি, অথবা আমি এমন কোনো গ্রহে আছি যেখানে এখনও আদিম যুগের পৃথিবীর অবস্থা রয়েছে, যার সমতুল্য হল ক্রিটেসাস যুগের পৃথিবী। প্রথমটির ক্ষেত্রে ক্রিটেসাস যুগের পৃথিবীর সব কিছু নীল রঙের ছিল না, সেক্ষেত্রে দ্বিতীয়টির সম্ভাবনাই বেশি। অর্থাৎ আমি কোনো অজানা গ্রহে রয়েছি, যার বর্তমান অবস্থা ক্রিটেসাস যুগের পৃথিবীর মতো হলেও সব কিছু নীল রঙের। আজকে সকাল থেকেই এত সব অদ্ভুত ঘটনা ঘটেছে যে সেগুলো না লিখে পারছি না। সকালে ঘুম ভাঙতেই জানলা অল্প খুলে বাইরে তাকিয়ে কোনো প্রাণী দেখতে পেলাম না। দরজা খুলে বাড়ির সামনে দাঁড়িয়ে চারপাশে দেখছিলাম। ঠিক এমন সময় ভেতর থেকে গমগমে একটা আওয়াজ, একটা ঘোষণা, দয়া করে বাড়ির ভেতর ঢুকে দরজা ভালো করে বন্ধ করে দিন, আমাদের টাইম মেশিন ঠিক 10 মিনিট বাদে ছাড়বে। তাহলে এটা টাইম মেশিন। বুঝলাম, এখন শুধু ধৈর্য ধরে অপেক্ষা করা আর মেশিনের নির্দেশ পালন করা ছাড়া আর কিছুই করার নেই। ঘন্টা দুয়েক বাদে আবার ঘোষণা, আমরা 2031 সালের পৃথিবীতে ফিরেছি, আপনারা এখন বাড়ির বাইরে বেরোতে পারেন। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখি প্রফেসর কার্নেগির বাগান। সামনে ওর বাড়ি।
আরও অবাক হলাম যখন দেখলাম বাড়ির সামনে ডক্টর ফিলিপস এবং কয়েকজন অস্ত্রধারী আইনরক্ষক মিলি পুলিশ। ডক্টর ফিলিপস আমাকে দেখেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। ডক্টর দেব, তুমি ঠিক আছো? আমি যথেষ্ট অবাক, কিছুটা অনুমান করেছিলাম বটে। জিজ্ঞাসা করলাম, তুমি এখানে? কি ব্যাপার বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি সব বলবো, আগে ভিতরে চলো। প্রফেসর কার্নেগি ভিতরে আছেন, ওর সামনেই সব বলবো। ডক্টর ফিলিপসের সঙ্গে ল্যাব বাড়ির দিকে এগোচ্ছিলাম। এমন সময় হেলিপ্লেনের আওয়াজ পেলাম। হেলিপ্লেনটা বাগানে নামল। প্রফেসর কার্নেগি ককপিট থেকে তরাক করে লাফিয়ে নেমে আমাকে দেখেই বলল, উপর থেকে সবটাই দেখতে পেয়েছি। ডক্টর দেব তাহলে ফেরত এসেছেন। আমিও তৈরি, আমার সঙ্গে লেজার মেশিন আছে। সবই নিশ্চয়ই জেনেছেন, এটাও নিশ্চয়ই জানেন আমার কোনো ক্ষতি আপনারা করতে পারবেন না। পৃথিবীর কোনো অস্ত্রে আমার কিছুই হবে না। প্রফেসর ভিতরে, অথচ প্রফেসর হেলিপ্লেন থেকে নামলেন, তার মানে এ জাল। আমি দুর্গতি নাশকটা বার করলাম। ক্যামডিসে যখন প্রফেসর ফোন করেছিল তখন সেই ছবি দুর্গতি নাশকের লোড করেছিলাম। আমার হাতে দুর্গতি নাশক দেখে জাল প্রফেসর হেসে বললেন, চালান চালান। আমি দুর্গতি নাশক চালানোর আগেই একজন আইনরক্ষক গুলি চালালেন। প্রফেসরের দেহ ভেদ করে গুলি চলে গেল, কিন্তু কিচ্ছু হলো না। আমি দুর্গতি নাশকের ট্রিগার টিপলাম, কিন্তু কিচ্ছু হলো না। আমি তো হতভম্ব, এইরকম তো হওয়ার কথা নয়। জীব আর জড় সব কিছু এতে ধ্বংস হওয়ার কথা। সঙ্গে সঙ্গেই বুঝলাম গলতটা কোথায়। বাঁ হাতের পকেট থেকে ক্যামডিসটা বার করলাম এবং ছবি তুলে ট্রান্সফার করে দিলাম দুর্গতি নাশকে। ব্যাস, এইবার আমার দুর্গতি নাশক তৈরি। শুনলাম জাল প্রফেসরের গলা, তোমরা সবাই ভিতরে চলো। বেগড় বাই করলেই লেজার মেশিন চালাবো, একদম ফু হয়ে উড়ে যাবে। চলো। জাল প্রফেসর লেজার মেশিন উঠিয়ে এগিয়ে এলো আমার সামনে। আমি ওকে উপেক্ষা করেই দুর্গতি নাশকটা তাক করলাম। শুনলাম জাল প্রফেসরের অট্ট হাসি। বলছেন, আবার সেই পুচকে খেলনা অস্ত্র। আমি ভেবেছিলাম তোমার ঘটে বুদ্ধি আছে। দুর্গতি নাশকের ট্রিগার টেপা মাত্রই জাল প্রফেসর অদৃশ্য হয়ে গেল। আমার অস্ত্রটা তাহলে ঠিকই আছে। প্রফেসরকে ভ্যানিশ করে দিতে দেখে ডক্টর ফিলিপস আর বাকিরা দৌড়ে এলেন। ফিলিপস অবাক বিস্ময়ে অস্ত্রটা দেখে বলল, দেব, তুমি ওকে কি করলে? এটা কি? এটা একটা অস্ত্র, আমার তৈরি। এর নাম দুর্গতি নাশক। এরপরে ওকে অস্ত্রটা সম্বন্ধে একটু বুঝিয়ে বললাম। ডক্টর ফিলিপস সব শুনে বললেন, স্প্লেন্ডিড! এইরকম অস্ত্র ভাবাই যায় না। চলো ভিতরে চলো, প্রফেসরের মুখ থেকে সব শুনবে, তারপর তোমার কাহিনী শুনবো। চলো। কিন্তু তুমি এখানে এলে কিভাবে? আমার বিপদের কথা জানলেই বা কি করে? সব বলবো, আগে ভিতরে চলো, প্রফেসর তোমার জন্য অপেক্ষা করছেন। চোদ্দই অগস্ট 2051 সাল। আমার ফেরার কথা 3রা অগস্টে। ফেরার টিকিট কাটা ছিল, কিন্তু যেতে না পারায় আমাকে সুপার এয়ার জেটের কর্তৃপক্ষ একটি সুযোগ দিয়েছেন। আমি যদি 15ই অগস্ট ফিরি তাহলে ভাড়া দিতে হবে না। প্রফেসর কার্নেগির অনুরোধে আমি আর ডক্টর ফিলিপস প্রফেসরের বাড়িতে 15 তারিখ অবধি থাকব। এই ঠিক হয়েছে। কালকে প্রফেসরের সাফল্য দেখে আমি চমৎকৃত। প্রফেসর আমার দৃষ্টিপ্রদীপ ব্যবহার করে পরিষ্কার দেখতে পাচ্ছেন। তিনি আমাদের পুরো ল্যাব ঘুরিয়ে দেখালেন। প্রফেসরের মুখ থেকে পুরো ঘটনাটা জানার পরে মনে হলো সেটা লিখে রাখা দরকার, তাই লিখে রাখছি।
এই ঘটনার শুরু প্রফেসরের কথা অনুযায়ী মোটামুটি বছর 3 আগে। প্রফেসর কার্নেগি বছর 3 আগে খেয়াল করলেন চোখে কম দেখছেন। উনি পাত্তা দিলেন না। মাসখানেক বাদে হঠাৎই উনি চোখে সাদা কালোয় দেখতে শুরু করলেন। ডাক্তার জানালেন রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইটাও চলে যাবে, খুবই দ্রুত ব্যাপারটা ঘটবে। উনি চিন্তিত হয়ে পড়লেন। উনি তখন একটা কাজে হাত দিয়েছেন এবং বেশ খানিকটা অগ্রসরও হয়েছেন। উনি টাইম মেশিন তৈরি করছিলেন। দ্রুত সিদ্ধান্ত নিলেন এমন একজন অ্যাসিস্ট্যান্ট দরকার যে ওর নির্দেশ মতো টাইম মেশিনের কাজটা এগিয়ে নিয়ে যাবে। তৈরি করলেন রোবো মানুষ। রোবো মানুষটির চেহারা অবিকল ওর মতো করেই তৈরি করলেন, কারণ উনি কাউকে জানাতে চাইলেন না যে উনি অন্ধ হয়ে যাচ্ছেন। রোবো মানুষ তো তৈরি করলেন, কিন্তু একটা গলদ রয়ে গেল। রোবো মানুষের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা, বুদ্ধি সবই থাকলো, কিন্তু সেও তার মালিকের মতো সাদা কালোয় দেখত। রঙিন জিনিসের রং বুঝতে পারত না। রোবো মানুষকে দিয়ে টাইম মেশিনের কাজ সমাপ্ত করালেন তিনি। যেহেতু তিনি সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছেন, তাই বুঝতে পারলেন না যে টাইম মেশিনে কি ভয়ঙ্কর গলদ রয়ে গেছে। টাইম মেশিনে চেপে যেখানেই যাওয়া যাক না কেন, যে ব্যক্তি ভ্রমণ করবেন তিনি সব কিছু নীল রঙের দেখবেন। এই ত্রুটির কারণ আমি। প্রফেসর এবং ডক্টর ফিলিপসের সঙ্গে কথা বলে যা বুঝেছি সেটা হলো, রোবো মানুষ যেহেতু নিজে সব কিছু সাদা কালোয় দেখত, তাই সে টাইম মেশিন তৈরি করার সময় রঙের ব্যবহারের ক্ষেত্রে শুধু নীল রঙই ব্যবহার করেছে। এই ত্রুটি রক্ষার ক্ষমতা ওদের দুজনের কারোর ছিল না। আমি একমাত্র মানুষ যে ওদের তৈরি টাইম মেশিনে ভ্রমণ করে এসেছি, তাই আমি সব কিছু নীল রঙের দেখছি। ইতিমধ্যে বেশ কিছু বৈজ্ঞানিক সম্মেলনে প্রফেসর আমন্ত্রণ পেলেন। আমন্ত্রণ প্রত্যাহার না করে সব জায়গায় উনি রোবো মানুষকে পাঠালেন। রোবো মানুষের অস্বাভাবিক অসভ্য আচরণে যে তার কতটা ক্ষতি হয়েছে তা তিনি জানতেই পারলেন না। বৈজ্ঞানিক মহলে তার দুর্নাম রটে গেল। অবশেষে তিনি হাত দিলেন অন্ধকে দৃষ্টিদানের যন্ত্র আবিষ্কারে। কিছুতেই সফল হচ্ছিলেন না। এমন সময় আমার তৈরি যন্ত্রের কথা জানতে পারলেন, তাই আমাকে আমন্ত্রণ জানিয়ে নিজে ফোন করলেন। যেহেতু তিনি অন্ধ, তাই ক্যামডিসে আমার ত্রিমাত্রিক প্রতিকৃতি থাকা সত্ত্বেও জিজ্ঞাসা করেছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন। আমার আসার খবর পেয়ে রোবো মানুষ শঙ্কিত হয়ে উঠল। এতদিন প্রফেসরের বাড়িতে কেউ আসত না। কেউ আসতে চাইলে তিনি সবিনয় প্রত্যাখ্যান করতেন। আমার আসার কথা শুনে প্রফেসরকে বন্দি করে ফেলল। তারপর আমাকে সম্মেলনের শেষে নিয়ে এলো হেলিপ্লেনে। একটা কথাও সে বলল না, যদি আমি কোনো রকমের সন্দেহ করি সেই ভয়। তারপর টাইম মেশিনে আমাকে পাঠিয়ে দিল 10-12 কোটি হাজার বছর আগে, যাতে সেখান থেকে আমি কোনো দিনও না ফিরি। এখানে হত্যা করলে কোনো রকম প্রমাণ থেকে যেতে পারে, সেক্ষেত্রে ওর কাজের অসুবিধাও হতে পারে। কি কাজ সেটাও আসলে প্রফেসরকে বলেছে। ও পৃথিবী দখল করতে চায়, সেই প্রস্তুতিও নিচ্ছিল। গোপনে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র তৈরি করছিল, আবিষ্কার করছিল। প্রফেসরের ল্যাব ও ব্যবহার করতে বলেই আমাকে ল্যাবে ঢুকতে দেয়নি। ডক্টর ফিলিপস প্রফেসরের ব্যাপারটা না জানলেও তার দুর্নামের ব্যাপারটা জানতেন। তাই আমাকে ফোন করে কোনো খবর না পেয়ে সোজা মিলি পুলিশ নিয়ে চলে আসেন প্রফেসরের বাড়ি। রোবো মানুষ তখন সেখানে ছিল না, তাই ওদের অসুবিধেই হয়। ল্যাবের দরজা ভেঙে বন্দি প্রফেসরকে উদ্ধার করে সবটা শোনেন এবং টাইম মেশিনকে ফেরত নিয়ে আসেন। 15ই অগস্ট 2051। আজ ভারতের স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই অগস্ট ভারত স্বাধীন হয়েছিল। আজ আরও একবার একজন স্বাধীন হলেন। তিনি হলেন প্রফেসর কার্নেগি। তার অন্ধত্বের পরাধীনতা থেকে মুক্ত হলেন নিজের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে।
আমার যন্ত্র চোখে লাগিয়ে তিনি তার নির্দেশ মতো রোবো মানুষ তৈরি করা যন্ত্র খুঁটিয়ে দেখে বুঝতে পারলেন ত্রুটিটা কোথায়। কাল সারা রাত জেগে তিনি ত্রুটিটা সূত্রে যন্ত্রটাকে সম্পূর্ণ তৈরি করে ফেললেন। এই যন্ত্রের সাহায্যে যে কোনো অন্ধ মানুষ দেখতে পাবে, তবে জন্মান্ধরা অবশ্য এই সুবিধা থেকে বঞ্চিত। নিজের যন্ত্র চোখে লাগিয়ে আমাকে দৃষ্টি প্রদীপ ফেরত দিয়ে দু চোখের জল নিয়ে আমার দুহাত ধরে যেভাবে আমাকে বিদায় জানালেন, তাতে আমার দুঃখের থেকেও আনন্দ হলো অনেক বেশি। নিজের আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে নিজের দুর্গতি দূর করার মধ্যে যে এতটাই আনন্দ আছে, তা একমাত্র বৈজ্ঞানিকরাই খুব ভালো করে বুঝতে পারবেন। শেষ হলো আজকের গল্প। লেখক শ্রী আবির গুপ্তর কলমে ডক্টর দেবের প্রথম গল্প বা প্রথম অভিযান, ইটির নীল আতঙ্ক। আজকের গল্পের প্রশ্ন, ডক্টর দেব কি কি জিনিস আবিষ্কার করেছেন? জানাও তোমাদের উত্তর আমাদের কমেন্ট বক্সে, এবং তার সাথেও জানাও আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, আমরা লেখক শ্রী আবির গুপ্তর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। লেখক শ্রী আবির গুপ্তর জন্ম 19শে মে 1962 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভূতত্ত্বের সাম্মানিক সহ স্নাতক এবং স্নাতকোত্তর। 1989 থেকে ভারতীয় ভূবৈজ্ঞানিক সর্বেক্ষণ সংস্থায় কর্মরত ছিলেন। তার প্রথম লেখা প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকায় 2001 সালে। প্রথম রহস্য উপন্যাস প্রকাশিত হয় 2003 সালে। এখনও অবধি 3000-এর মতো ইংরাজি বৈজ্ঞানিক প্রবন্ধ বা নিবন্ধ ও বাংলায় গল্প, উপন্যাস, ফিচার ইত্যাদি দেশীয় আন্তর্জাতিক মানে পত্রপত্রিকা, ম্যাগাজিন এবং জনপ্রিয় ম্যাগাজিনও প্রকাশিত হয়েছে। আর এছাড়াও 68টি পূর্ণাঙ্গ পুস্তকও আছে, যেগুলো প্রকাশক বাংলা ভাষার বিখ্যাত প্রকাশন সংস্থা, যেমন মিত্র ঘোষ, পুনশ্চ, PM সরকার, নির্মল বুক এজেন্সি ইত্যাদি। এছাড়াও বহু ইংরাজি বইয়ের সম্পাদনাও করেছেন। আজকের গল্প পাঠে ব্রতদীপ, সায়ন্তন, প্রধান চরিত্রে অর্থাৎ ডক্টর দেবের চরিত্রে নীল, অন্যান্য চরিত্রে বিপুল, পার্থ, ইন্দ্রনীল ভাদুরী আর আমি ঋদ্ধি। স্ক্রিপ্টিং, দিশানে এই সুন্দর প্রচ্ছদটা করেছে দীপ GFX। আবহ, শব্দগ্রহণ ও ভিডিওগ্রাফিক্স হানাবাড়ি প্রোডাকশন। পরিবেশনা ও পরিচালনায় টিম হানাবাড়ি। তাহলে বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে এবং শেয়ার করে দিতে হবে তোমাদের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের কাছে, এবং তাদেরকে বলতে হবে আমাদের হানাবাড়ি ইউটিউব চ্যানেলটা যেন তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে অল করে দেয়, যাতে আমাদের নতুন কোনো ভিডিও এলে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আমাদের কিন্তু প্রশ্ন উত্তর প্রতিযোগিতা চলছে, তাই প্রশ্নের উত্তর দিতে কিন্তু ভুলো না। আর তার সাথেও চলছে লেখক লেখিকাদের জন্য সুবর্ণ সুযোগ। আমাদের হানাবাড়ি ফেসবুক পেজে গল্প লেখা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি যাও, নিজের নাম এনরোল করো আর গল্প লিখতে শুরু করে দাও। তাই আর দেরি করো না, আমাদের হানাবাড়ি ফেসবুক পেজটা ফলো করে নাও, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আছে। তাহলে বন্ধু, আজ চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি গল্পে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, হানাবাড়ি পাশে থেকো, সাবধানে থেকো আর ভয় থেকো। শুভরাত্রি।